ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। শাড়ি না পরতে পারলে পরার কি দরকার তাই তো বুঝি না। এখন খোলা শাড়ি নিয়ে র্যাম্প ওয়াক করবে নাকি? সাফওয়ানের কথায় মেজাজ তুঙ্গে উঠে যায় আয়াতের। এই লোকের সমস্যা কি, এইটা আজ অব্দি বুঝতে পারে না আয়াত। যখনই কোনো একটা অপ্রীতিকর সিচুয়েশনে পড়বে সেইখানে লোকটা হাজির হবে, নয়তো ওনার সামনেই কোনো না কোনো অপ্রীতিকর সিচুয়েশন ঘটবে। একে হিলে বেঁধে শাড়ি কুচি খুলে গেছে, উপর থেকে এনার বাক্যের শেষ নেই। দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, সাফন ভাই, আসলে কি বলুন তো, আমি বিয়ে থেকে পালানোর সময় ভাবিনি আমাকে ওয়ার্ল্ড রেস চ্যাম্পিয়নশিপে নিজের নামের পতাকা ওড়াতে হবে। আগে জানলে শাড়ি না, উইসাইন বেল্টের কস্টিউম পরে আসতাম। মুখ তো কেচির মতো চলে, তা তোমার বাবার সামনে মুখটা চালালে হয়তো এভাবে পালাতে হতো না। চালিয়েছিলাম, বিনিময়ে বা গালে থাপ্পড় আর 7 দিন রুমে আটকে রেখেছি। তোমার শাড়ির কুচি ঠিক হইলে কি আমরা যাইতে পারি? তোমার বাবার বডিগার্ডরা আসলো বলে। আয়াত আর কোনো কথা বলল না। বলে না, কথায় কথা বাড়ে। আর এই লোকটার সাথে কথা বলতে গেলে শুধু যে কথায় কথা বাড়বে সেটা নয়, সকাল হয়ে যাবে অথচ তর্ক শেষ হবে না। শেষমেশ দেখা যাবে বাবার বডিগার্ডের সত্যি চলে আসবে। এখন তাড়াতাড়ি কোনো ট্রান্সপোর্ট ধরে কাজে অফিসে যেতে হবে। 1 ঘন্টা আগেও আয়াত একরকম ভেবেছিল, কিন্তু পুরো উল্টো কাহিনী ঘটে গেল। যাকে দু চোখে সহ্য হয় না তার সাথে এখন পালাতে হচ্ছে। 1 ঘন্টা আগে ক্রমাগত ইফাতকে ফোন দিয়ে যাচ্ছে আয়াত। ফোন ধরা তো দূর, খালি ওয়েটিং বলে যাচ্ছে ফোন অপারেটরের মহিলাটা। হাতে সময় খুব কম, আর 4 ঘন্টা পর আয়াতের বিয়ে। একটা বলদের সাথে, রামিম সাহেব অর্থাৎ আয়াতের বাবার বন্ধুর ছেলের সাথে। অনেকবার রামিম সাহেবকে বুঝাতে চেয়েছে আয়াত, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। আয়াত রামিম সাহেবকে জানিয়ে দিয়েছে বিয়ে করলে ইফাতকেই করবে, ও বাদে কাউকে সে বিয়ে করবে না। কিন্তু রামিম সাহেবের এক কথা, উনি বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দিবেন না, দরকার হলে ড্রাইভারের সাথে বিয়ে দিতেও রাজি। ইফাত গ্রাজুয়েশনের পর বেকার বসে আছে 3 বছর। সারাদিন ক্লাব পাবে, বন্ধুদের সাথে টাকা উড়ানোই ইফাতের একমাত্র কাজ। তার কথা, তার বাবার এত টাকা যে সারা জীবন বেকার থাকলেও কিচ্ছু যায় আসবে না। আয়াত এবং ইফাতের রিলেশন প্রায় 4 বছর হতে চলল। যতবারই তাকে বিয়ের কথা বলে সে এড়িয়ে যায়। আয়াত তাকে বলতে বলতে মুখ ব্যথা করে ফেলেছে, অথচ তার কোনো হেলদোল নেই। আজ আয়াতের বিয়ে, অথচ ছেলেটার কোনো পাত্তাই নেই। টানা 20 বার ফোন দেওয়ার পর শেষমেশ ফোনটা তুললো ইফাত। বিরক্তির সাথে বলল, কি ব্যাপার, এত ফোন দিতে হয়? কথা বলছিলাম তো বেবি। রাখো তোমার বেবি। ইফাত, আজকে আমার বিয়ে, তোমার কি কিছু যায় আসে না? আমি সেই দিনই তোমাকে বলেছিলাম বাবা সিরিয়াস। তুমি যদি কিছু না করো এবার সত্যি আমাকে হারিয়ে ফেলবে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? ইফাত, এখনো যদি কিছু না করো আর 4 ঘন্টা পরে আমার বিয়ে হয়ে যাবে, তাহলে চাইলেও কিছু করার থাকবে না। তুমি এটা এখন বলছো? তুমি তো আমার সাথে এতদিন যোগাযোগ করনি। আজ 7 দিন পর আমি আমার ফোন পেয়েছি। তুমি তো একবারও আমার সাথে কথা বলার চেষ্টা করোনি। এখন তোমাকে ডিসিশন নিতে হবে, হয় আমাকে এখান থেকে পালিয়ে নিয়ে বিয়ে করবে, নয়তো আমি ওই বলদকেই বিয়ে করে ফেলবো। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। ফোনটা রেখে কান্নায় ভেঙে পড়ল আয়াত। ভালোবাসা কতটুকু অসহায় করে তুলতে পারে তার প্রমাণ হাতে নাতে পাচ্ছে। দরজায় কড়া নাড়লে চোখ মুখ মুছে দরজা খুলে দেয় আয়াত। দরজা খুলতেই তানি ভেতরে ঢুকে। তানি আয়াতের বেস্টি। তানিকে পেয়ে জড়িয়ে ধরে চোখে পানি ছেড়ে দিল আয়াত। তানি, আমি কি করব? আমি তোকে অনেক আগে থেকেই বলেছি, এই ইফাত ছেলেটা তোকে ঝুলিয়ে দিবে, দেখলি তো? ও বলল ব্যবস্থা করছে। এখন রেডি হয়ে নে, আমাদের পার্লার যেতে হবে। আন্টি আমাকে পাঠালেন। দোস্ত, আমি ওই বলদটাকে বিয়ে করব না। বারবার বলদা বলদা কেন করছিস? ছেলেটার নাম হাবিব, স্টাবলিশড ভদ্র ছেলে, ইফাদের চেয়ে 1000 গুণ বেটার। আমি পারবো না হাবিব টাবিবকে বিয়ে করতে। ইফাত একটা ব্যবস্থা ঠিক করবে, দেখিস। দেখা যাক, এখন চল। আধা ঘন্টা পর পার্লারে যাবার পর ইফাতের ফোন আসে আয়াতের মোবাইলে। ফোন রিসিভ করতে ইফাত জানায়, আয়াত, আমি সাফওয়ানকে পাঠাচ্ছি, এখন কোথায় আছো? তুমি আসবে না? আমি একেবারে কাজে অফিসে যাব। ওখানে আমার শ্বশুরের কিছু স্বাস্থ্যবান বডিগার্ড আছে, সাফওয়ানকে সন্দেহ করবে না। আচ্ছা, আমি গুলশান 1-এর পার্লারে আছি, আমি ঠিকানা SMS করে দিচ্ছি। মিনিট 15 পর সাফওয়ান এসে হাজির পার্লারের গেটে। বন্ধুত্বের খাতিরে এই জটের মধ্যে সাফওয়ানকেও জড়াতে হলো। আয়াত আর সাফওয়ানের মাঝে 36-এর আকড়া।
যদি আয়াত বলে ডান, তো সাফওয়ানকে বাম বলতেই হবে। আয়াত যতটা এলোমেলো, সাফওয়ান ততটা গুছানো। যতবার তারা মুখোমুখি হয়েছে ততবারই একটা ওয়ার্ল্ড ওয়ারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অবশেষে তানির সাহায্যে কোনো মতে সাফওয়ান আয়াতকে নিয়ে পালাতে সক্ষম হয়। এখন আসি বর্তমান রাত 8:30 মিরপুর 2-এর কাজী অফিসের সামনে বিগত 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে সাফওয়ান এবং আয়াত। গুলশান থেকে সরাসরি মিরপুর চলে আসে তারা, যাতে বডিগার্ডদের হাতে না পড়তে হয়। অথচ এখনো ইফাদের কোনো খোঁজ নেই। বাহিরে বেঞ্চিতে বসে ঝিম ধরে বসে আছে আয়াত। সাফওয়ান ক্রমান্বয়ে ফোন করে চলেছে ইফাতকে, অথচ তার ফোন বেজেই চলেছে, কেউ রিসিভ করছে না। একটা বড় নিঃশ্বাস ফেলে আয়াতের পাশে গিয়ে বসে সাফওয়ান। মেয়েটার মুখটা চুপসে গেছে, যেখানে কিছুক্ষণ আগেও ঝগড়া করছিল, অথচ এখন চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সারাদিন কিছু পেটে পড়েছে কিনা সন্দেহ। সাফওয়ান পাশে বসতে বলে ওঠে, সাফন ভাই, আমি কি কোনো ভুল করে ফেলেছি? কেন বলো তো? এই দেখুন না, বাবা আমার সম্মান জলাঞ্জলি দিয়ে ভালোবাসাকে পেতে চেয়েছিলাম, কি হলো? সেও আমাকে মাঝ রাস্তায় একা করে দিল। আচ্ছা, আমি তো কথা বলেছি, ওনারা আর আধা ঘন্টা খোলা রাখবেন বলেছেন। আর না হলে কাল বিয়েটা করে নিও। ইফাতকে আমি চিনি, ও ঠিক চলে আসবে। সান্ত্বনা দিচ্ছেন? হুম, ও আর যাই করুক তোমাকে ঠকাবে না। সাফওয়ানের কথায় মলিন হাসি হাসে আয়াত। মেয়েটার হাসিটা দেখে সাফওয়ানের হৃদয় কিঞ্চিত কম্পন দিয়ে ওঠে। পুনরায় ইফাতকে ফোন দিতে থাকে সাফওয়ান। রাত 11টা। ইফাদের ফোন বন্ধ আসছে, কাজী অফিস বন্ধ। দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ান আয়াতকে বলে, আয়াত, আমার মনে হয় তোমার বাড়ি যাওয়া উচিত। তোমার বাবা মা হয়তো পাগল প্রায় হয়ে তোমাকে খুঁজছেন। আপনি বাড়ি চলে যান, ইফাত এখনো আসতে পারে। পাগলামি করো না, বাড়ি যাও। খানিকটা রেগে বলল সাফওয়ান। বাবা খুন করে ফেলবেন আমায়। আমার বাবার রাগ সম্পর্কে আপনার ধারণা নেই। আচ্ছা, উনি ইফাতকে অপছন্দ কেন করেন? বাবা ড্রাইভারের সাথেও আমাকে বিয়ে দিতে রাজি, কিন্তু বেকার ছেলেকে নিজের মেয়ের জামাই সে কিছুতেই করবেন না। মার জন্য টেনশন হচ্ছে, না জানি চিন্তায় বেহুশ হয়ে যাচ্ছে। তাহলে এখন কোথায় যাবে? জানি না, তানির বাসায় যেতে পারবো না। রাতেও রহেতুক একটা ঝামেলা হবে। এর থেকে আমি একটা হোটেল থেকে নিব, দেখি সকালে কি করা যায়। আর ইউ শিওর? একটা সস্তা হোটেলের সামনে দাঁড়িয়ে আছে তারা। এত রাতে কোনো ভালো হোটেলে যাবার মতো ওয়ে নেই, সাথে টাকাও। শুধু যাতায়াতের টাকা, ভোটার আইডি আর কিছু ডকুমেন্টস বাদে আর কোনো টাকা নিয়ে বের হয়নি মেয়েটা। মনটা খচখচ করছে সাফওয়ানের। মেয়েটাকে এভাবে হোটেলে একা ফেলে যেত মন সায় দিচ্ছে না তার। হোটেলের ভেতর যেতে নিলেই সাফওয়ান হাত টেনে ধরে আয়াতের। পিছনে ফিরে চোখে চোখ রাখতেই দৃঢ় কণ্ঠে সাফওয়ান বলে ওঠে, আমি ব্যাচেলর থাকি, এক রুমের চিলে কোঠা, কিন্তু এই হোটেলের থেকে মাছ মাছ বেটার। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম উইথ মি। আমি নিচে বিছানা করে শুতে পারবো। এসব হোটেলে থাকাটা সুবিধার হবে না, প্লিজ কাম। না না, একজন ছেলের সাথে রাতে আমি থাকতে পারবো না। আয়াতের অস্বস্তি দেখে শান্ত গলায় সাফওয়ান বলে, ইউ ক্যান ট্রাস্ট মি। দরকার হলে আমি ছাদেই থাকবো, শুধু ল্যান্ডলর্ডকে নিয়ে একটু সমস্যা। আই উইল হ্যান্ডেল। রাত অনেক হয়েছে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 12:30 তো বাজবেই। ওই মোটা ষাঁড় ঘুমিয়ে যাবে ততক্ষণে। চলো প্লিজ। অবশেষে আয়াত রাজি হলো। সোডিয়ামের লাইটে পাশাপাশি হেঁটে চলেছে আয়াত সাফওয়ান। দুজনের গন্তব্য এক, কিন্তু লক্ষ্য আলাদা। রেল লাইনের দুটো আলাদা লোহার লাইনের মতো পাশাপাশি হেঁটে যাচ্ছে তারা। জানে না কেউই আগামীতে কি তাদের জন্য অপেক্ষা করছে। রাস্তার পাশের খড়কুটোহীন মানুষেরা বস্তা পেতে ঘুমের প্রস্তুতি নিচ্ছে, তো আরেক দল মানুষ রাত জেগে চেঁচিয়ে সবাইকে সান্ত্বনা দিচ্ছে, ঘুমিয়ে পড়ো, আমরা জেগে আছি। রিক্সা না পেয়ে প্রচুর হাঁটতে হচ্ছে তাদের। হিল পরে পায়ে ঠোসা পড়ে গেছে আয়াতের, আর না পেরে হিল খুলে ফেললো সে। নিচে জিন্স থাকা শাড়িটা খানিকটা উপরে তুলে নিল। হঠাৎ পেছন থেকে দুজন টহল পুলিশের বাঁশির শব্দ এবং চিৎকারে ভয়ে জমে গেল তারা। না জানি কি বিপদ আসতে চলেছে। পুলিশদের একজন চেঁচিয়ে যাচ্ছে, এই এত রাতে কি এরকম করতেছো? এই দাঁড়াও। ভয়ে সাফনের ডান হাত আঁকড়ে ধরে দাঁড়িয়ে পড়লো আয়াত। ধীর গলায় বলতে লাগলো, এখন কি হবে? সারা রাত থানায় কাটাবো নাকি? কিচ্ছু হবে না, তুমি চুপ থাকবে তাহলেই হবে। পুলিশেরা তাদের কাছে এসে একজন সাফনের ঘাড় চেপে ধরলো, আরেকজন রক্ষ ফ্যানফ্যানে গলায় বলল, রাত বাজে 11:45। এই রাতে এমনি ঘুরতেছো কেন? নষ্টামের জায়গা পাও না? দুইটা ডান্ডা খাইলে সব পিরিত বাইর হয়ে যাবে। আপনারা আমার কথা বোঝার ট্রাই করেন। আসলে হয়েছে কি? চুপ আব্দুল, এগুলো এখনই থানায় নিতে হইব। থানার কথা শুনেই আয়াতের হাত পা ঠান্ডা হতে লাগলো। হড়হড় করে বলতে লাগলো, থানায় কেন? আমরা তো বাসার দিকে যাচ্ছি, ঘুরতে বেরিয়েছিলাম।
রিক্সা না পাওয়ায় দেরি হয়ে গিয়েছে। ট্রাস্ট আস, আমরা কোনো নষ্টামি করতেছি না। ওই মাইয়া, তুমি রাত 11:45 বিয়ার শাড়ি পইরা ঘুরতে বাইরিছো? না মানে, আচ্ছা, আমাদের ছেড়ে দেবার জন্য মালপানি কত নিবেন? দেখছো শফিক, আমাদের ঘুষ দেয়, কত বড় সাহস। এবার এগোরে থানায় নিতেই হইব, চল। রাত 12:15 থানায় ইন্সপেক্টরের সামনে বসে আছে সাফওয়ান এবং আয়াত। একটু পরপর অগ্নিদৃষ্টি দিচ্ছে আয়াত সাফওয়ানকে। তখন ওয়াকি টকিতে কথা বলে ওদের থানায় নিয়ে আসে কনস্টেবল শফিক এবং আব্দুল। ইন্সপেক্টর মেহরাব হাতে তর্জনী দিয়ে টেবিলে ক্রমাগত টকটক শব্দ করে যাচ্ছেন, সাথে একবার আয়াতের দিকে আর একবার সাফওয়ানের দিকে তাকাচ্ছেন। গলা ছেড়ে এবার বললেন, কেস কি? এত রাতে বাইরে কি করছিলেন আপনারা? স্যার, নষ্টামি করতেছিল, বললাম না, হাতে নাতে ধরেছি, উপরে ঘুষ দেবার চাই। তোমাকেই জিজ্ঞেস করেছি আবুল। না তো, একটু ঠান্ডা থাকো। বলে মিস্টার। জি সাফওয়ান ইসলাম। আসলে হয়েছে কি, আমরা পালিয়ে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু কাজে অফিস বন্ধ থাকায় বিয়ে করতে পারিনি। আয়াতের কথা শুনে হতবাক হয়ে আয়াতের দিকে তাকায় সাফওয়ান। এই মেয়ে তাকে একটা ঝামেলায় ফেলবে। অবশ্য এটা নতুন না, এর আগেও মেয়েটি এইভাবেই ঝামেলায় ফেলেছে। আয়াতের হাতে চিমটি কাটতে আয়াত উহ করে চেঁচিয়ে ওঠে। উফ, ওনারা পুলিশ, ওনাদের কাছে লুকিয়ে লাভ নেই, ওনারা আমাদের হেল্প করতে পারবে। আসলে হয়েছে কি স্যার, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, কিন্তু আমার বাবা ওর প্রফেশন আর গরিবের জন্য ওকে মেনে নেননি। আজ আমাকে একটা বলদের সাথে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমি পালিয়ে আসি। আমার বাবাকে চিনবেন, রামিম রহমান, রিটায়ার্ড মেজর জেনারেল। আমি তার একমাত্র মেয়ে। সাফওয়ান তো অনেক গরিব, তাই বাবা ওর সাথে আমার বিয়ে দিবেন না। এই যে দেখুন, আমার ভোটার আইডি সব আছে, আমরা আজই বিয়ে করতাম। সাফওয়ান হাঁ করে আয়াতের অভিনয় দেখে যাচ্ছে। জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রীর মতো অভিনয় করছে মেয়েটি, কি নিপুণ ভাবে কাঁদছে। ইন্সপেক্টর সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি কনস্টেবলদের ঘুষ কেন দিতে চেয়েছেন? ওনারা আমার কোনো কথা শুনতেই রাজি ছিলেন না। আর সত্যি বলতে এত রাতে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। উপরে আমাদের বিয়ে হয়নি, একটা কনেকে বিয়ে থেকে পালিয়ে নিয়ে এসেছি। আই থিংক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি খুবই সতর্ক নাগরিক। আয়াত না থাকলে আমি এমনটা কোনোদিন করতাম না। আচ্ছা আচ্ছা, আপনাদের নাম ঠিকানা দিয়ে যান, আমি কন্টাক্ট করব। আর যদি এটা প্রমাণ হয় যে আপনারা মিথ্যা বলছেন, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কোথায় লিখবো? আব্দুল, ওনাদের সব ঠিকানা নিয়ে বাড়ি পৌঁছে দাও। এই রাতে ট্রান্সপোর্ট পাবে না। আর সাফওয়ান সাহেব, আপনার অফিসের ঠিকানাটাও দিয়ে যাবেন। যদি এই রাতে কাজী পাওয়া যেত, আমি নিজেই আপনার বিয়েটা দিয়ে দিতাম। নিজে মাথা চাপড়াতে ইচ্ছে করছে সাফওয়ানের। এই আয়াতের জন্য কি এক ঝামেলায় না পড়লো। মিথ্যে তো বলে দিল, কিন্তু এখন এই মিথ্যে ধরা পড়লে যে কি ঝামেলা পোহাতে হবে আল্লাহই ভালো জানে। উপরে রামিম রহমানের মেয়ে, তিনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার। শহরে ওনার চেনা জানার শেষ নেই। এক রাতে তার জীবনে এতটা উতার চড়াই, এর মুখোমুখি হতে হবে কে জানতো। আর এদিকে ইফাদের ফোন এখনো বন্ধ। ইফাত কেয়ারলেস, কিন্তু এতটা যে নিজের গার্লফ্রেন্ডকে বাড়ি থেকে পালিয়ে অন্যের ঘাড়ে ঝুলিয়ে দিয়ে এখন নিজে লাপাত্তা। কাঁধে ভারী ভারী অনুভব হলে পাশে তাকিয়ে দেখে আয়াত তার কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। মেয়েটাকে বড্ড ক্লান্ত লাগছে। সারাদিন কম ধকল তো যায়নি। রাতের আলো আধার খেলায় আয়াতের মুখটা কোনো শিল্পকর্ম থেকে কম লাগছে না। খুব যত্নে নিপুণ শিল্পকর্ম। এলোকেশি চন্দ্রমান্নায় মুখখানা, উপরে গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটখানা, যে কাউকে আকর্ষণ করবে। সবচেয়ে বেশি আকর্ষণীয় ঠোঁটের নিচে ছোট তিলটি, যেন নজর ফোটা। অজান্তেই আপন মনে তাকিয়ে রয়েছে সাফওয়ান তার দিকে। কনস্টেবল আব্দুল জোরে ব্রেক কষলে সাফওয়ানের হুঁশ ফিরে। নিজের কাছে নিজেরই বিরক্ত লেগে গেল। কি করছিল সে? আয়াত ইফাদের আমানত। যতই সুন্দরী হোক না কেন, তার প্রতি অন্যরকম অনুভূতির জন্ম দেওয়াই পাপ। নিজেকে নিজে শান্ত করার জন্য মনে মনে বলতে লাগলো, আয়াত একটা চালতা ফিরতা ঝামেলা। ওর মধ্যে ভালো লাগার কিছুই নেই। মনে নেই একবার তোর এক্সিবিশন ওর জন্য নষ্ট হয়ে গিয়েছিল? ওর জন্য আজকে তোর থানায় যেতে হয়েছে। সাফওয়ান, ওকে ইফাদের হাতে তুলে দিলেই তোর কাজ শেষ। সো নো মোহিত হওয়া হই। তুই একজন আর্টিস্ট, তাই তোর ওকে দেখে ভালো লেগেছে, এটাই, আর কিচ্ছু না। মনে মনে বলল সাফওয়ান। পানের পিকটা ফেলে আব্দুল বিরক্ত কণ্ঠে বলে উঠল, এখানে বইসে রাত কাটাইবেন নাকি যাইবেন? আইয়া পড়ছে আপনার বাসা। ধন্যবাদ। এই আয়াত উঠো, বাসায় এসে গেছে। আয়াতকে নাড়াচাড়া দেওয়ার পর অবশেষে বিরক্তি এবং ঘুম ঘুম গলায় বলে ওঠে, কি হয়েছে? আর একটু ঘুমাইতে দাও।
তুমিও ঘুমাও। ধুর, উঠো না, বাসা চলে আসছে তো। কে শুনে কার কথা? আয়াত তো বেঘরে ঘুম। উপায়ন্ত না পেয়ে আয়াতকে কোলে করে নিয়ে ওঠা লাগলো সাফওয়ানের। দোয়া পড়তে পড়তে পাঁচতলায় উঠলো সে। বাড়িওয়ালা দেখলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। যদিও ঘড়ির কাঁটা 2টার ঘরে এসে পড়েছে, তবুও বলা যায় না ওই লোকের ভরসা নেই। কোনো মতে আয়াতকে নিচে বসিয়ে দরজার লক খুলে সে। একটা মেয়েকে কোলে নিয়ে পাঁচতলা ওঠা চারটেখানি কথা না। যদিও আয়াতের ওজন তোলার মতো, তাও আয়াতকে বেডে শুয়ে ফ্রেশ হতে চলে গেল সাফওয়ান। আজকে দিনটা খুব ধকলের ছিল। দুপুরের পর থেকে খাবারের কোনো পেটে পড়েনি। কালকে সকাল 8টায় অফিস আছে। এখন না ঘুমালে কালকে জম্বি হয়ে যেতে হবে। ফ্রেশ হয়ে একটা নীল 3/4 প্যান্ট আর কালো টি শার্ট পরে নিল সাফওয়ান। আয়াত বেঘরে ঘুমাচ্ছে। ওর উপর হাতি হাঁটলো, টের পাবে কিনা সন্দেহ। অবশ্য মেয়েটিও না খাওয়া। অনেকবার সেধেছিল সাফওয়ান, কিন্তু খায়নি। ওর উপর কতটা প্রেসার যাচ্ছে সেটা না বললেও বুঝতে বাকি নেই সাফওয়ানের। চঞ্চল মেয়েটি নিজের কষ্টগুলো হাসির মাঝে লুকিয়ে রেখেছে। বাবা মাকে না বললে ভালোবাসার খাতিরে ছুটে এসেছে, কিন্তু সেই ভালোবাসাও কথা রাখেনি। রুমে এক বিন্দু জায়গা নেই শোয়ার। সাফওয়ানের পেন্টিং আর ক্যানভাসে ফ্লোর ভর্তি। শরীর ভেঙে যাচ্ছে এখন। এগুলো গোছানো একটা এভারেস্ট অভিযানের কাজ হবে। তাই উপায়ন্তর না পেয়ে ছাদে চলে যায় সে। আজ রাত নির্ঘুমই কাটবে বোঝা যাচ্ছে। ব্যানসন অ্যাডভান্স ধরিয়ে বাহিরে নজর দিল সে। খারাপ স্বভাবের এই একটাই আছে তার, সিগারেট খাওয়া। নিকোটিন সব খারাপের মধ্যে একটি ভালো কাজও করে, তাহলেও স্নায়ু শান্ত করে। আর আর্টিস্ট মানুষদের এটা খুব দরকার। সাফনের জীবনটা খুব এলোমেলো। আয়াত যেন এই এলোমেলো জীবনে আরো ঝড় এনে দিয়েছে। আর্টিস্ট হবার ঘর ছেড়ে শহরে আসে সে, কিন্তু অভাবের শহরে শখের দাম নেই। পড়াশুনে ভালো হয়, একটা 17,000-এর চাকরি ম্যানেজ তো হয়ে গেছে, কিন্তু 17,000-এ ঢাকা শহরে কি হয়? সকাল 8টা থেকে রাত 7টা অবধি চাকরি করে এসে রাতে নিজের কল্পনার দুনিয়াতে তুলি ঘোরায় সে। 2-3টা আর্ট গ্যালারিতে আঁকাও দিয়েছে, তাতে বেশ একটা লাভও হয়নি। একবার তো এক্সিবিশনও পেয়েছিল, কিন্তু ওই আয়াতের জন্য সব আর্টগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তারপর থেকে মেয়েটাকে সাফওয়ানের সহ্য হয় না। অতীতের পাতা উল্টাতে উল্টাতে কখন সকাল হয়ে গেছে খেয়ালই নেই সাফওয়ানের। সকাল 6টা। রুমের দিকে হাঁটা দেয় সাফওয়ান। চিলে কোঠা আর ছাদ পাশাপাশি, একটা দরজা দিয়ে ঢোকা যায়। দরজাটা খুলতেই মুহূর্তে শিরদাঁড়া দিয়ে শীতল রক্ত বয়ে গেল সাফওয়ানের। ধরাম করে দরজা বন্ধ করে দিল সে। আয়াত তখন বেঘরে ঘুম, শাড়ি এলোমেলো, আঁচলের কোনো হদিশ নেই, সাদা ধবধবে পেটটা উন্মুক্ত। মেয়েটা এত কেয়ারলেস কিভাবে হতে পারে? ঘুমে কারো শাড়ি এতটা এলোমেলো হয়ে যেতে পারে? দরজাটা আটকিয়ে পুনরায় ছাদে চলে এসেছে সাফওয়ান। চোখ বন্ধ করলে এখনো আয়াতের প্রতিছবি ভাসছে। এই প্রথম কোনো নারীকে এতটা কাছ থেকে দেখেছে সে। এত সুন্দর নারীও হতে পারে, যেন ভাস্করের নিপুণ হস্তের শিল্পকর্ম। মাঝে মাঝে ছেলেদের পক্ষেও নিজেকে আটকানো কঠিন হয়ে পড়ে। আর সব থেকে আকর্ষণীয় ছিল নাভির পাশের খাড়ো তেলটি। যে কোনো ছেলের মাথা ঘোরানোর জন্য সেটা যথেষ্ট। ছাদের পানের নলটি ছেড়ে মাথা ঢুকিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল সাফওয়ান। একই সকাল, উপরে কালকে রাতে বেশ শিশির পড়েছিল। পানিটা বেশ ঠান্ডা। এখন এই ঠান্ডা পানি থেরাপি তাকে কুচিন্তা থেকে রক্ষা দিতে পারবে। বেশ কিছুক্ষণ পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বাজতে চলেছে। মাথায় ভেজানোর কারণে অর্ধেক শরীর এমনিতেই ভিজে গেছে। এবার ভেতরে যেতেই হবে। এখন না বের হলে অফিসে লেট হয়ে যাবে। মিনিট 20 জোরে জোরে করা নাড়লে আয়াতে সাড়া পায় সে। বেশ দৃঢ় কণ্ঠে বলে, আঁচলটা ঠিক করো, আমি ভেতরে আসছি। সকাল সকাল এমনিতেই জটলা পেকে থাকে আয়াতের মাথায়। উপরে মনে হচ্ছে মাথায় কেউ হ্যামার দিয়ে বেশ কিছুক্ষণ তবলা বাজিয়েছে। আশেপাশে দৃশ্য দেখে হাবলার মতো বেশ কিছুক্ষণ বসেছিল সে। কাল রাতে পুলিশের গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। তারপর কিছু মনে নেই তার। চোখটা চারিদিকে ঘুরালে খেয়াল করে পুরনো একটি স্টোর রুমের মতো ঘরের চৌকির মতো বেডে বসে আছে সে। রুমের দেয়ালের রং খসে গেছে। লাস্ট হয়তো 3 বছরের একবারও রং করা হয়নি। তার মানে এটা সাফওয়ানের চিলে কোঠার রুম। এবার ধীরে ধীরে বাস্তবে ফিরে আয়াত বুঝতে পারে রাতে সাফওয়ান এখানেই তাকে নিয়ে এসেছিল। রুমটা খুব ছোট। একপাশে একটা 3rd হ্যান্ড স্টিলের আলমারি, তার পাশে একটা কম দামি ছোট্ট টেবিল, তাতে রং, তুলি, স্কেচবুক এলোমেলো করে পড়ে রয়েছে। ঘরে দক্ষিণ দিকে বেশ বড় জানালা। জানালা দিয়ে আকাশ স্পষ্ট দেখা যাচ্ছে, সাথে গাড়ির হর্ন শোনা যাচ্ছে। মানে বাড়িটা রোডের খুব কাছে। সারা ঘর অগোছালো, কিন্তু নোংরা নয়। ফ্লোরে সাফওয়ানের পেইন্টিং এবং ফাঁকা ক্যানভাস ভর্তি। জানালার ঠিক পাশে একটা ঘুণ ধরা আলনা আছে, তাতে সাফওয়ানের নোংরা কাপড় রাখা। ঘরটা পর্যবেক্ষণ শেষ হলে শুনতে পায় সাফওয়ান কড়া নেড়েই যাচ্ছে। সাফওয়ান যখন কথাটা বলে তখন নিজের দিকে তাকিয়ে নিজে লজ্জা পেয়ে যায় সে। রাতে অস্বস্তির জন্য কখন আঁচল খুলে ফেলেছিল খেয়ালই নেই তার। কোনো মতে শাড়িটি দিয়ে নিজেকে পেঁচিয়ে সাফওয়ানকে ভেতরে আসতে বলে সে। সাফওয়ান একবারও আয়াতের দিকে না তাকিয়েই আলমারির কাছে চলে যায়।
শার্ট প্যান্ট বের করে ওয়াশরুম ছুট লাগানোর সময় পিছন থেকে আয়াত ডাকলে বাধ্য হয়ে আয়াতের দিকে তাকায় সে। আমাকে আপনার একটা টি শার্ট দিবেন? আমার কাছে পরার মতো কোনো জামা নেই শাড়ি বাদে। আলমারি খোলাই আছে, নিও আমার লেট হচ্ছে। বলেই ওয়াশরুমে ঢুকে ধাম করে দরজা লাগিয়ে দিল সাফওয়ান। এলোমেলো চুল, ঘুম ঘুম চাহানি আর লাল হয়ে থাকা গাল দেখে কয়েকবার হার্টবিট মিস হয়েছে সাফওয়ানের। এই মেয়েকে খুব দ্রুত ইফাদের হাতে তুলে দিতে হবে, নয়তো পাগল হয়ে যাবে সাফওয়ান। সকাল 11টা। আয়াত জানালার পাশে দাঁড়িয়ে আছে, মনটা তার ভালো নেই। তানের কাছে সকালে ফোন দিয়েছিল। তানের কাছ থেকে জানতে পারে রামিম সাহেব তাকে অনেক কথা শুনিয়েছেন। তিনি তানের সামনে বলে দিয়েছেন, আয়াতকে সামনে পেলে এর শেষ দেখে নিব। আয়াতের মা শারমিন বেগমের শরীরটা নাকি ভালো নেই। মেয়ে নিখোঁজ দেখে প্রেশার লো হয়ে 2-3 বার অজ্ঞান হয়েছেন। ছুটে যেতে ইচ্ছে করছে মায়ের কাছে, কিন্তু নিজের কর্মফল যে নিজেকে ভোগ করতে হচ্ছে। ইফাদের আশায় ঘর ছেড়ে আসার সময় একবারও কল্পনা করেনি আজ ভালোবাসার শাস্তি এভাবে পেতে হবে তাকে। ইফাদের ফোন এখনো বন্ধ। ইফাদের কিছু বন্ধু বান্ধবদের নাম্বার সাফনের কাছ থেকে নিয়ে রেখেছিল। তারা কেউ জানে না ইফাত কোথায়। আচ্ছা, ইফাদের কোনো বিপদ হয়নি তো? বাবা ওর কোনো ক্ষতি করে নাই তো? ধুর, আর ভাবতে পারছি না। একবার ইসরাতের সাথে কথা বলতে পারলে হয়তো জানতে পারতাম, কিন্তু ওর নাম্বারটাও বন্ধ। উফ, এই ভাই বোন নিজের ফোনটা কেন বন্ধ করে রেখেছে? আমি এখন কি করব? তানির বাসায় যেতে পারবো না। বাবা তানির বাসার সামনে পাহারা লাগিয়েছে। সাফন ভাইকে জ্বালানোর কোনো মানে হয় না। কিন্তু কোথায় যাব আমি? জানালার পাশে দাঁড়িয়ে নিজেকেই নিজে প্রশ্ন করে যাচ্ছে আয়াত। সামনে যে ডেড এন্ড, যাওয়ার পথটুকু খুঁজে পাচ্ছে না। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা, চোখে নোনা জলের আবির্ভাব ঘটাচ্ছে বারংবার। সাফন মাঝে একবার ফোন দিয়ে খোঁজ নিয়েছে যে সে খেয়েছে কিনা। সে বন্ধু হিসেবে তার দায়িত্বের অধিক পালন করে যাচ্ছে, আর অসহায়ের মতো আয়াত তার সাহায্য নিয়ে যাচ্ছে। চোখ মুছে দৃঢ় পরিকল্পনা করল সে। এবার কঠোর সিদ্ধান্ত নিতে হবে আয়াতের, খুব কঠোর। সোজা ইফাদের বাড়ি কি উঠবে সে, তাতে তার পরিবারের লোকেরা রাগ করলেও কিছু করার নেই। তারপর ইফাতকে মুখের উপর জিজ্ঞেস করবে সে কি তাকে বিয়ে করবে কিনা। এই পরিকল্পনা আজকের মধ্যে বাস্তবায়ন করতে হবে, কিন্তু হাতে টাকা নেই। ইফাতদের বাসায় যেতে হলে 600 থেকে 700 টাকা লাগবে সিএনজিতে। সেই টাকাটা হাতে নেই। সাফওয়ান আসলে তাকে পরিকল্পনার কথাটি জানাতে হবে। পাশের দোকান থেকে পরোটা ডাল দিয়ে গেছে সাফওয়ান। ডাল ঠান্ডা হয়ে গেছে আর পরোটা শক্ত, কিন্তু পেটের ইঁদুরদের এইটা দিয়ে শান্ত করতে হবে। যে মেয়ে সামান্য ঠান্ডা পানি আঙুলে ছোঁয়াতে পারে না, আছে ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে। ব্রেড জ্যাম আর ব্ল্যাক কফি ব্যতীত যার নাস্তা হয় না, আজ তৈলাক্ত চুপচুপে পরোটা আর ঠান্ডা পানির মতো ডাল খেতে হচ্ছে। জীবন কত কিছু শিখায় মানুষকে। বিকেল 5টা। সারাদিন শুধু সাফনে পেন্টিং দেখিয়ে দিন কেটেছে আয়াতের। ইফাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়েছে বেশ কিছু, কিন্তু লাভ হয়নি। কেঁদে কেঁদে মাথা ধরে আসলে ছাদে রাখা সাফনের ছোট স্টপে প্রথম কফি বানানো ট্রাই করেছে। ফলাফল হাতে 2-3টা ফোসকা পড়েছে, কিন্তু কফি সে বানানো শিখে গেছে। সাফনকে অনেকবার বলেছে তার পোর্ট্রেট ড্র করতে, কিন্তু লোকটা মুখের উপর বলে দিয়েছে তার চেহারা ক্যানভাসে তোলার যোগ্য নয়। কফি হাতে জানালায় দাঁড়িয়ে আকাশ দেখতে যখন ব্যস্ত আয়াত, তখন ক্রমাগত দরজায় কড়া নাড়ে কেউ। দরজা খুলতেই হুড়মুড় করে একটি মেয়ে ঘরে ঢুকে পড়ে। মেয়েটির হাতে একটি পেঁয়াজুর বাটি। এভাবে ঘরে ঢুকে পড়ায় অবাকের সর্বোচ্চ পর্যায়ে চলে যায় আয়াত। মেয়েটি উচ্চতায় আয়াতের সমান, গোলগাল মুখ, চুল একপাশে বেনুনি করা, দেখে মনে হচ্ছে কলেজে পড়ে। মেয়েটি আশেপাশে চোখ ঘুরিয়ে আয়াতের দিকে নজর দেয়। চোখে একরাশ কৌতূহল আর অপছন্দের আভা নিয়ে মাথা থেকে পা অব্দি চোখ বুলায় সে। আয়াত তখন সাফনের একটা টি শার্ট আর ট্রাউজার পরেছিল। টি শার্টটা বেশ বড়, গলাটা বেশ নেমে যাচ্ছে, কিন্তু উপায় নেই। বিয়ের শাড়ি আর জিন্স বাদে পরিধানের কোনো কাপড় তার নেই। কর্কশ কণ্ঠে প্রশ্ন ছুড়ে মেয়েটি আয়াতকে, কে তুমি? সাফন ভাইয়া জামা পরে আছো কেন? আমি। কি আমি? কি হলো বলো? তোমাকে বলবো কেন? আগে বলো তুমি কে? আমি মায়া, এই বাড়ি আমার বাবার। তুমি কে বলো না তো বাবাকে বলে দেবো। আমি সাফনের স্ত্রী। এই মুহূর্তে মাথা একেবারে ফাঁকা হয়ে যায় আয়াতের। দুম করে মনে যা এসেছে তাই বলে দেয় সে। মেয়েটি প্রথমে হতবাক হয়ে তাকিয়ে থাকে, পরে কান্না কান্না মুখ করে দৌড়ে চলে যায় রুম থেকে। ঘটনার আকস্মিকতায় কিছুই মাথায় ঢুকছে না আয়াতের। মেয়েটি ঝড়ের গতিতে এলো, আবার টর্নেডোর গতিতে চলে গেল। হচ্ছেটা কি? রাত 8টা। আজ বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে সাফওয়ানের। না জানে আয়াত একা একা কি করছে। সকালের পর থেকে কথাই হয়নি। প্রথমে ভেবেছিল দরজা বাইরে থেকে আটকে যাবে, পরে ভাবলো অজান্তে বিপদ আসলে আয়াত বের হতে পারবে না, আর মোটা সার উপরে আসবে না রাতের আগে। সে জানে সাফনের অফিস টাইম, কিন্তু মায়াকে নিয়ে একটু চিন্তা থেকে যায় মেয়েটি। ধুমধাম চলে আসে। রাস্তায় আসার পথে কিছু কম দামি 3 পিস, লেডিস গেঞ্জি আর রাতের খাবার কিনে বাড়ির দিকে রওনা দেয় সাফওয়ান।
বাড়িতে এসে সিঁড়িঘর থেকে খুব শোরগোল শোনা যাচ্ছে। ভালো করে খেয়াল করলে বুঝতে পারে শব্দগুলো তার রুম থেকেই আসছে। দ্রুত 5 তলায় এসে দেখে দরজা হাঁ করে খোলা। ভেতরে গিয়ে যেন মাথার উপর বাজ ভেঙে পড়ে সাফওয়ানের। ঘরের ভিতর ঢুকতেই দেখে বিল্ডিং এর সব মহিলা সিনিয়র সিটিজেন সেখানে উপস্থিত। মোটা সার অর্থাৎ বাড়িওয়ালা আবুল কালাম আজাদ সাহেব এবং 8 জন পুরুষ বেডে বসা। আয়াত তাদের সামনে দাঁড়ানো। গম্ভীর মুখে আজাদ সাহেব কাপে চুমুক দিচ্ছেন। আলমারির পাশে মায়ের মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। যেখানে বাঘের পর সেখানেই সন্ধ্যা হয়। এখন সাফনের মাথায় রীতিমতো ঘুরপাক খাচ্ছে একটাই চিন্তা, এত রাতে বাড়ি ছাড়া হলে কোথায় যাবে। ভিড় ঠেলে আয়াতের কাছে যেতে এক মহিলা কর্কশ কণ্ঠে বলে উঠল, তোর দ্বারা এমন কিছু আমরা কিছুতেই আশা করিনি সাফওয়ান। ভেবেছিলাম তুই একটা ভালো ছেলে। সাফওয়ান একটা ঢোক গিলে বলে, কি হয়েছে আন্টি? কি করেছি আমি? আজাদ সাহেব এবার উঠে দাঁড়িয়ে সাফওয়ানের সামনে এসে গলা খাখারি দিয়ে বললেন, আমি আশা করি নাই তুমি এমন কাজ করবা। ভাবছিলাম তুমি আমার ছেলের মতো, কিন্তু বৌমারে ঘরে আনছো, অথচ আমাদের একবারও জানাইলা না। সে তো মায়া আসছিল বলেই আমি জানতে পারছি। মেয়েটা একটা জামাও নাই, ও তোমার জামা পরে আছে। দুপুরে পরোটা আর ডাল খাইছে। আমাকে বললে খাবার পাঠিয়ে দিতাম। যাকগে বৌমা, তুমি কিন্তু সংকোচ করবা না। তোমার এই আমজাদ চাচা আছেন, তুমি আমার কাছে মায়ার মতোই, তাই কোনো অসুবিধাতে আমাকে স্মরণ করবা। সাফওয়ান আসছে, আমরা এখন যাই, চলেন আপনারা। জি চাচা। আর সাফওয়ান, বিয়ে টিয়ে করছো, এখন আর একা না তুমি। তোমার ঘরে একটা বউ আছে, তাই এখন থেকে দায়িত্ববান পুরুষ হতে চেষ্টা করো। ব্যাচেলার জীবন কিন্তু শেষ। আজাদ সাহেবের কথা মাথার উপর দিয়ে গেল সাফওয়ানের। হাঁ করে একবার আয়াতের দিকে আর একবার বাকিদের দিকে দেখছিল। আয়াত এনাদের কি এমন বলল সবাই আয়াতকে এতটা স্নেহ করছে? উপরে মোটা সার, যে কিনা সাফওয়ানের সাথে সারাটাক্ষণ ভাড়া ভাড়া করে মাথা খারাপ করে দেয়, সে আয়াতকে বোমা বোমা করে তুলো তুলো করছে। আয়াতের পরনে একটা নীল জামদানি শাড়ি, যা আয়াতের নয়। তার মানে বিল্ডিং এর একজন আন্টি পড়তে দিয়েছেন। হচ্ছে এটা কি? আন্টিরা সবাই আয়াতকে নতুন সংসারে যাবতীয় টিপস দিয়ে যাচ্ছেন। সাফওয়ান ফ্রেশ হয়ে সাদা টি শার্ট আর নেভি 3/4 প্যান্ট পরে নিল। আন্টিরা যাবার পর আয়াত যেন হাফ ছেড়ে বাঁচল। দরজা লাগিয়ে পেছনে ফিরতে দেখে সাফওয়ান তোয়ালে দিয়ে ভেজা চুল মুছে যাচ্ছে। ভেজা চুলগুলো কপালে লিপটে আছে। টি শার্টটা বুকের সাথে যেন মিশে আছে। 6 ফিট লম্বা, সুঠাম দেহি পুরুষ। 3/4 প্যান্ট পরায় পায়ের খানিকটা দেখা যাচ্ছে। ভেজা পায়ের পশমগুলো লিপটে আছে। না চাইতেও চোখ তার দিকে আটকে আছে। ছেলেটার মধ্যে কি যেন একটা আছে। এভাবে দেখলে তো নজর টিকা দিয়ে হাঁটতে হবে। সাফওয়ানের কথায় হুঁশ ফিরে আয়াতের, সঙ্গে সঙ্গে অন্যদিকে চোখ সরিয়ে নেয়। লজ্জায় মাথা কাটা যাবার মতো অবস্থা। মনে মনে বলল, আল্লাহ, মাটিটা ফাঁক করো, ঢুকে যাই। আয়াতের কাজে সাফওয়ানের খুব হাসি পাচ্ছে। টেবিলে রাখা ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, এখানে কিছু জামা কাপড় আছে আর খাবার নিয়ে এসেছি। আচ্ছা, তুমি বিল্ডিং এর লোকদের কি এমন বলেছো যে তারা তোমায় মাথায় তুলে রেখেছে? ওইটা আসলে হয়েছে কি, 1.5 ঘন্টা আগে মায়া চলে যাবার পর থেকে একা একা বোর হচ্ছিল আয়াত, তাই ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ খুব জোরে দরজা ধাক্কা দিলে লাফ দিয়ে উঠে সে। মনে হচ্ছিল ঘরে ডাকাত পড়েছে। ধীরপায়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে একদল মহিলা আর 3 জন মধ্যবয়স্ক পুরুষ ঢুকে পড়ল। আকর্ষিতভাবে এত মানুষ ঘরে ঢুকে পড়া আয়াত ভয়ে সিটিয়ে যায়। সবাই থেকে মাথা থেকে পা অব্দি এমন ভাবে দেখছেন যেন একটা চিড়িয়াখানা জন্তু দেখছে। তাদের মধ্য থেকে মায়ের সামনে এসে একজন মোটা ভুঁড়ি এবং রাজকীয় গোফদারি পুরুষকে বলতে লাগলো, এই যে সে চোর, বলেছি না সাফওয়ান ভাইয়ের কাপড় পরে আছে, আবার বলছে সাফওয়ান ভাইয়ের স্ত্রী। হয়েছে, এবার তুমি চুপ করে থাকতে পারো। তাদের কথোপকথনে বুঝতে বাকি রইল না ইনিই বাড়িওয়ালা। এই লোকটাকেই সাফওয়ান মোটা সার বলে। মানুষের চেহারা একটু সারের মতোই, গোলগাল মুখ, রাগি রাগি চোখ, ঠোঁটের উপরে রাজকীয় গোফ। মানুষটার উচ্চতা খুবই কম, কিন্তু বিশাল আকার দেহ। দেহ না, ভুঁড়ি। লোকটা এগিয়ে এসে আয়াতের সামনে দাঁড়ান, তারপর রাগী কণ্ঠে বলেন, তুমি কে? এখানে কি করো? আমি কি? আমি কি? আমি সাফওয়ানের বউ। তোতলা নাকি? না না, আমি তো জানি সাফওয়ান অবিবাহিত, ব্যাচেলর। কবে হলো তোমাদের বিয়ে? আঙ্কেল, আসলে আমরা কালকে পালিয়ে বিয়ে করেছি। হ্যাঁ। জি, পালিয়ে বিয়ে করেছি। আসলে আমাদের সম্পর্ক 4 বছরের। বাবা কাল জোর করে আমার বিয়ে দিতে চেয়েছিল। সাফওয়ান তো ভালো চাকরি করে না, তাই সাফওয়ানকে মেনে নেননি আঙ্কেল। কি করব বলুন, উপায় ছিল না আমাদের, তাই আমরা পালিয়ে বিয়ে করেছি। আমার কাছে কোনো কাপড়ও নেই, তাই সাফওয়ানের কাপড় পরেছি। আমি বাধ্য করেছিলাম সাফওয়ানকে। এখানে সাফওয়ানের কোনো দোষ নেই। বলেই কান্না করতে লাগলো আয়াত।
আয়াতের কান্না রামিম সাহেব ব্যতীত যে কোনো মানুষকে গলিয়ে দেবার ক্ষমতা রাখে। আজাদ সাহেব আয়াতের মাথায় হাত রেখে নরম স্বরে বলেন, কিন্তু মা, কাজটি কি তুমি ভালো করেছো? তোমার বাবা মা কতই না কষ্ট পেয়েছেন বলো। আঙ্কেল, যদি আমার হাতে উপায় থাকতো আমি কি এরকম করতাম বলুন? তবে আমার দৃঢ় বিশ্বাস বাবা মা ঠিক একদিন আমায় বুঝবে, দেখবেন। বলতে বলতে গলা ধরে এসেছে আয়াতের। আসলে কি রামিম সাহেব বুঝতে পারবে তাকে? যদি রামিম সাহেব বিয়ে দেবার জন্য এতটা অস্থির না হতেন, তবে কি আজ এভাবে পালিয়ে আসতে হতো তাকে? মা, তুমি আমার সাথে আসো। আমার একটা শাড়ি আছে, ওইটা পরবে। নতুন বউ এভাবে টি শার্ট পরা মানায় না। এক আন্টির কথায় দেন ভাঙে আয়াতের। তারপর আন্টি আয়াতকে শাড়ি পরিয়ে দেন। আয়াত সবার জন্য কফি বানায়। একটা আড্ডার আমেজ তৈরি হয়। মায়া মুখ কালো করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আয়াতের বুঝতে বাকি নেই মেয়েটা তাকে চরম অপছন্দ করে। ঢাকার ব্যতিব্যস্ততার মাঝে কোনো অপরিচিত মানুষও এতটা আন্তরিক হতে পারে, এটা যেন কল্পনার বাহিরে আয়াতের জন্য। মানুষগুলোকে মিথ্যে বলতে একদম ভালো লাগছে না তার, কিন্তু করারও কিছু নেই, নয়তো সাফওয়ানকে ঘর ছাড়া হতে হবে। ফ্ল্যাশব্যাক শেষ হলে দেখে সাফওয়ান হাঁ করে তার দিকে তাকিয়ে রয়েছে। তুড়ি দিয়ে হাত নাড়িয়ে বলে, কি হলো? এইভাবে ক্যাবলাকান্তের মতো কি দেখছেন? তুমি অভিনেতা হলে কিন্তু ভালো নাম কামাতে পারতে, তা তো আমি জানি, কিন্তু মিথ্যে কথা না বললেই পারতে। কি করব? আপনার প্রেমিকা পুরো আটঘাট বেঁধে এসেছিল আপনার সুপ্ত প্রেমকে কলি থেকেই উঠিয়ে ফেলার জন্য। সরি, বাট আই হ্যাড নো চয়েস। কি? কিসের প্রেমিকা? ও আমার কেউ লাগে না? ন্যাকা যেন কিচ্ছু বোঝে না। ওখানে কেউ না থাকলে আমাকে কাজটা চিবিয়ে খেত। আজীব, আমি তো ব্যাচেলর, তাই না? সত্যি সত্যি বিয়ে করলে এই বাড়িতে তুলবো কিভাবে? বিয়ে করে বউকে নিয়ে এই চিলেকোঠায় উঠবেন নাকি? আর উঠলেও বলবেন আমি দা নিয়ে আপনাকে দৌড়ানি দিয়েছিলাম, আমাকে তালাক দিয়ে দিয়েছেন। ধন্য তুমি, ইফাদের সত্যি কপাল পড়েছে। ইফাদের কথা শুনতে উজ্জ্বল মুখটা মিয়ে গেল আয়াতের। সাফওয়ান আয়াতের মুখ দেখে বুঝতে পেরেছি ইফাদের খোঁজ এখনো পায়নি। আয়াতের মন ভালো করতে বলল, আমি আজকে গ্রিল নিয়ে এসেছি ভালো খেতে, এখনো গরম আছে, চলো খেয়ে নেই। আমার খিদে নেই। এই দেখো, আমি এতদিন একা একা খেয়েছি, আজ তুমি আছো, আমি চাই না একা একা খেতে, চলো না প্লিজ। সাফওয়ানের জোরাজুরিতে না পেরে শেষমেশ খেতেই হলো আয়াতকে। খাওয়া দাওয়া শেষে আয়াত বেডে আর সাফওয়ান নিচে বিছানা বিছিয়ে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তি আর কাল রাত না ঘুমানোর জন্য সাফওয়ান শুতেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল, কিন্তু আয়াতের চোখে যেন ঘুম নেই, মনে যেন ঝড় বয়ে যাচ্ছে। এপাশ ওপাশ ফিরে যখন ঘুম আসছিল না, তখন উঠে ছাদে চলে যায় সে। ফোনে ইফাদের নাম্বার ডায়াল করতে ফোনটি অন পায়। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর কেউ ফোনটি রিসিভ করে। আয়াত হ্যালো বলতেই শুনতে পায় একজন মহিলা কণ্ঠ। অপর পাশে মানুষটি বলে, হ্যালো, কাকে চান? আমি আয়াত। আপনি কে বলছেন? আপনি কি পেশেন্টের কেউ হন? পেশেন্ট মানে? কাপা কাপা গলায় প্রশ্ন করে আয়াত। তখন অপর পাশ থেকে শুনতে পায়, আমি মেডিকেল হাসপাতাল থেকে বলছি। মোবাইলটি পেশেন্টের সাথে পাওয়া গেছে, কিন্তু ওনার যে অবস্থা, তাই আমি মোবাইলটা আমার কাছে রেখেছি। পেশেন্ট বলতে কি হয়েছে ওর? উনি একটা ছোট অ্যাক্সিডেন্ট করেছেন, দুটো বোন ফ্র্যাকচার হয়েছে। আজ 2 দিন হয়েছে উনি এখানে অ্যাডমিট। ওনার সাথে কোনো আত্মীয় বা পরিবারের কেউ আসেননি। আমি আজকে মোবাইলটা অন করলাম যাতে কেউ ফোন করলে জানাতে পারি। এটা কোন মেডিকেল? ঢাকা মেডিকেল। ও ভালো আছে তো? হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই, 1 মাসের মধ্যে নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, ও কি ঘুমাচ্ছে? হ্যাঁ, ওনার তো রেস্ট দরকার। বেশ, আমি কাল সকালেই আসবো, আপনি ফোনটা রিসিভ করবেন প্লিজ। আচ্ছা। ফোনটা রেখে কান্নায় ভেঙে পড়ে সে। যেটার ভয় পাচ্ছিল ঠিক সেটাই হয়েছে। ইফাত এত বড় একটা বিপদে ছিল, আর সে কিনা জানতোই না, কি ভুলটাই না বুঝেছিল। সকাল হতেই ঢাকা মেডিকেলে যেতে হবে, নয়তো সত্যিই দেরি হয়ে যাবে। সারা রাত দুশ্চিন্তাতেই কাটিয়ে দিল। ঘুম যেটুকু এসেছিল তাও পালিয়ে গেছে। না জানি ইফাতকে কি অবস্থায় দেখবে। সকাল 5টা। আজানের সাথে সাথে ঘুম ভেঙে গেল সাফওয়ানের। চোখ খুলতে বেডের দিকে চোখ পড়তে দেখলো আয়াত নেই। এক লাফে শোয়া থেকে উঠে বসলো। আশেপাশে চোখ ফিরিয়ে দেখলো না, মেয়েটি নেই। ব্যতিব্যস্ত হয়ে খুঁজতে লাগলে দেখতে পেল দরজার ফাঁক দিয়ে নীল শাড়ির আঁচল দেখা যাচ্ছে। তার মানে আয়াত ছাদে রয়েছে। মেয়েটি কি তবে রাতে ঘুমোয়নি? ধীর পায়ে ছাদের দিকে এগিয়ে গেলে দেখতে পায় বিষণ্ণ চিত্তে বাহিরের দিকে তাকিয়ে রয়েছে আয়াত। সূর্যের প্রথম কিরণে দীপ্তময়ী মুখটা যেন বুকে যেয়ে লাগার ক্ষমতা রাখে। চুলগুলো হাওয়ার সাথে তাল মিলিয়ে আপন মনে উঠছে। গ্রিক গোডেস অ্যাপ্রোডিতে কেউ হার মানাবে এই মানবী সৌন্দর্য। নিজেকে সামলে গলা খাখারে দিয়ে জিজ্ঞেস করে, সারা রাত কি চোর পাহারা দিচ্ছিলে?
ইফাত হসপিটালে। কি? কাল রাতে ওর ফোনে ফোন দিয়েছিলাম। ভারাক্রান্ত গলায় রাতের নার্সের সাথে কথোপকথন সম্পূর্ণ বিস্তারভাবে বলল সাফওয়ানকে। চিন্তায় ভ্রু কুঁচকে আসে সাফওয়ানের। তাহলে ইফাতকে ভুল বুঝেছিল এই দুদিন। আয়াতের মাথায় হাত বুলিয়ে বলল, 7টার মধ্যে রেডি হয়ে নাও, মেডিকেলে যেতে আধা ঘন্টা লাগবে। জ্যামে না পড়লে মুখটা ভালো করে ধুয়ে নিও, এরকম জম্বি লোক দেখলে ভয় পাবে ইফাত। সাফওয়ান ভাই। আয়াত চেঁচিয়ে এলোপাথারি মারতে লাগলো সাফওয়ানকে। সকাল 8টা, জেনারেল ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে আছে আয়াত এবং সাফওয়ান। নার্স এই রুমের পথ দেখিয়ে চলে গেছেন। বেড নাম্বার 13 এর সামনে দাঁড়িয়ে আছে তারা। ইফাত তখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। পিঠের দিক থেকে মুখ দেখা যাচ্ছে না। চোখে পানি নিয়ে আস্তে করে পাশে বসে ইফাতে কাঁথা না সরিয়ে বলতে লাগলো, তুমি এতটা কেয়ারলেস কেন? তোমার কিছু হলে আমার কি হতো? কখনো কি আমার কথা ভাববে না? আমাদের তো সেদিন বিয়ে করার কথা ছিল, জানো আমি লাল বেনারসি পরেছিলাম, ঠিক তুমি যেমনটা পছন্দ করো তেমন ভাবে সেজেছিলাম। অথচ দেখো কি হলো। কথা বলবে না আমার সাথে? ও গো। আয়াতের কথাগুলো শুনে অজান্তেই বুকের বাপাশে তীক্ষ্ণ ব্যথা অনুভূত হলো সাফওয়ানের। এমন তো হবার কথা ছিল না। তাহলে কেন এমনটা হচ্ছে? দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত সাফওয়ান ওয়ার্ড থেকে বেরিয়ে গেল। দম বন্ধ লাগছিল ওই মুহূর্তে তার। অপরদিকে কথাবার্তা শেষে আয়াতের আকুতি মিনতিতে পাশে শোয়া লোকটির ঘুম ভেঙে যায়। কাঁথাটা সরিয়ে বলে, ওগো, কবে বিয়ে করবে আমায়? কাঁথা সরানোর পর রীতিমতো শক খায় আয়াত। চিকন ছিপছিপে বডির একটি লোক সেখানে শুয়ে আছে। মুখ ভর্তি দাড়ি, চোখের নিচে কাটা ঘা যেন তার কুকামের সাক্ষী দিচ্ছে। কে আপনি? আমি শৌকত। ইফাত কোথায় তাহলে? আমি কি জানি। 1 মিনিট। নার্স, নার্স কোথায় আপনি? নার্স দৌড়ে এলে জিজ্ঞেস করে, কি হয়েছে? এটা আমার ইফাত না। ইফাত কোথায়? মানে যার ফোন দিয়ে আপনার সাথে আমার কথা হয় উনি কোথায়? ইনিই তিনি। এনার কাছেই আমি ফোনটা পেয়েছি। আর ইউ শিওর? হ্যাঁ। এবার তেড়ে এসে শওকতের কলার চেপে জিজ্ঞেস করে আয়াত, এই ফোন আপনার কাছে কিভাবে এলো? বলেন, নয়তো পুলিশে দেব। ওয়ার্ডের ভেতরে সড়ক সাফন দৌড়ে ভেতরে যায়। সেখানে যে দেখতে পায় আয়াত রীতিমতো একটা রোগা পটকা লোককে গলা ধরে ঝাঁকাচ্ছে। তাড়াতাড়ি আয়াতকে সেখান থেকে সরিয়ে আনে সাফন, নয়তো দেখা যেত লোকটা ওখানে অক্কা পেতে হতো। সকাল 9:30 একটা নাস্তার দোকানে মুখোমুখি বসে নাস্তা করছে সাফওয়ান এবং আয়াত। কারো মুখে কোনো কথা নেই। সাফওয়ান আপন মনে পরোটা ডাল খেয়ে যাচ্ছে, আর আয়াত শুধু পরোটা নাড়াচাড়া করছে। শওকত মোবাইলটা সিএনজিতে করে ইফাদের মিরপুর থেকে উত্তরা যাবার পথে পকেট থেকে চামে চুরি করে নেয়। অনেক কাকতি করে ইফাদের সাথে একই সিএনজিতে উঠেছিল সে। ইফাত নেমে যাবার পর ভেবেছিল চোরাই বাজারে বিক্রি করলে ভালো দাম পাবে, কিন্তু সেটা হবার আগেই রাস্তা পার হতে গিয়ে বাইকের নিচে চাপা পড়ে হাড় ভেঙে মেডিকেলে ভর্তি হয়। কাহিনী শোনার পর থেকে মুখটা শুকিয়ে গেছে আয়াতের। তার মানে ইফাত তার বাসার দিকে যাচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো, ইফাত মিরপুর এসেও কেন আবার তার বাসার দিকে রওনা দিয়েছিল? এই 2 দিন সে একবারও খোঁজ নেয়নি আয়াতের। সাফওয়ান বেশ কিছুক্ষণ ধরে আয়াতের মুখের দিকে তাকিয়েছে। শুকনো ফ্যাকাশে মুখটা দেখতে একদম ভালো লাগছে না তার। হুট করে একজনকে ফোন করে জানিয়ে দিল, ভাই আজকে শরীরটা ভালো নেই, আজ অফিসে আসতে পারবো না, খুব জ্বর, একা মানুষ, কেউ দেখাশোনারও নেই। আচ্ছা রাখি। ফোনটা রেখে আয়াতকে বলল, বাসে চড়তে পারো? কেন? অবাক হয়ে আয়াত প্রশ্ন করলে উত্তরে সাফওয়ান বলে, উত্তরা যাব, হাতে 200 টাকা আছে, এসি বাসে নিতাম, কিন্তু আবার ফেরত বাসায় যেতে হবে তো, তাই বলছি যাবে খাটারা বাসে? চলুন, আমার কোনো সমস্যা নেই। উৎসাহিত হয়ে বলল আয়াত। যেই ভাবা সেই কাজ। বিল দিয়ে মরে যেয়ে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর বাস আসলো। ধাক্কাধাক্কি করে কোনো মতে একটা সিট জোগাড় করে দিল আয়াতকে সাফওয়ান। গন্তব্য এখন ইফাদের বাসা। বিকেল 5টা। বাড়ির পথে রওনা দিচ্ছে আয়াত এবং সাফওয়ান। আয়াতের চোখ থেকে না চাইতো পানি পড়ছে। সাফওয়ান যাতে না দেখে তাই লুকিয়ে অন্যদিকে ফিরে পানি ফেলছে সে। প্রথমে ইফাদের বাড়ি গিয়েছিল, বাড়িতে তালা মারা। আশেপাশের লোকেরা জানে না তারা কোথায়। গতকাল সকালে নাকি ফুল ফ্যামিলি ব্যাগ বস্তা বেঁধে চলে গিয়েছে। প্রথমে অনেকবার ইসরাতকে ফোন করার চেষ্টা চালিয়ে কিন্তু ফলাফল শূন্য। তারপর সাফওয়ান তাকে বলে বাড়ি ফিরে যেতে। খুব সাহস করে শারমিন বেগমকে ফোন লাগায় সে, কিন্তু ভাগ্য এতটাই খারাপ, ফোনটা রামিম সাহেব ধরেন। হ্যালো, কে বলছেন? বাবা, আমি আয়াত। আপনি ভুল নম্বরে ফোন করেছেন। আমি আয়াত নামে কাউকে চিনি না। প্লিজ বাবা, কথাটা শোনো প্লিজ। রামিম নিশ্চুপ। হ্যালো হ্যালো বাবা, হ্যালো। রামিম সাহেব ঠাস করে ফোন কেটে দেন। এখন আর কোনো উপায়ন্তর না পেয়ে পুনরায় রওনা দিচ্ছে সাফওয়ানের চিলেকোঠায়। সিঁড়ি বেয়ে উঠতেই সাফওয়ানের পা আটকে যায়। নিজের ঘরের দরজার সামনে আজাদ সাহেবের সাথে একজন মহিলা আর পুরুষকে দেখা যায়। সাফওয়ানকে থেমে যেতে দেখে আয়াতও অবাক হয়। আজাদ সাহেব তাদেরকে সিঁড়িতে দেখে বলে ওঠেন,
ওই যে সাফন আর বৌমা চলে এসেছে। সামনে দাঁড়িয়ে থাকা নারী তখন এগিয়ে এসে সাফওয়ানের সামনে এসে দাঁড়ায়। ঠাস করে সাফওয়ানের গালে থাপ্পড় লাগিয়ে দেয় এবং বলে, এত বড় হয়ে গেছো যে বাড়িতে না জানিয়ে বিয়ে অবধি করে ফেলেছো। বাহ, এটা তোমার থেকে আশা করিনি সাফওয়ান। ইচ্ছে করছে। সোহাগ থামো, কি করছো? ওর ওয়াইফ পাশে, আমরা ভেতরে যে কথা বলি, চলো। পুরুষটি মহিলাটিকে কোনো মতে শান্ত করে থামালো। অবস্থা বেগতিক দেখিয়ে আজাদ সাহেবও দাঁড়ালেন না। সাফওয়ান একটা ঢোক গিলে বলল, আপা ভেতরে যেয়ে কথা বলি প্লিজ। কথা বলার মতো কোনো পরিস্থিতি রাখছ? তাই তো বলি, 1 সপ্তাহ হয়ে গেছে, বাসায় পা রাখো না কেন তুমি? প্লিজ দুলা ভাই বোঝান না। সোহাগ ভেতরে চলো, আমরা ভেতরে যে কথা বলি, প্লিজ সিক্রেট করো না। বিকেল 6টা। মুখোমুখি বসে রয়েছে আয়াত এবং সোহাগ। সাফওয়ানের মুখে সব শুনে ভ্রু কুঁচকে তাকালো আয়াতের দিকে। আয়াত মাথা নিচু করে বসে রয়েছে। একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, এই মেয়েটাকে নিজের বাড়ি কোন আক্কেলে রাখলি তুই? প্রবলেম হয়েছে আমাকে বলতে পারতি, আমার বাসায় থাকতো। এমন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বিনা বিয়েতে এক রুমে থাকাটা কি খুব ভালো দেখায়? আপা পরিস্থিতি এমন ছিল যে তোমাকে জানানোর সময় পাইনি। এখন রাত 1:30টায় তোমার বাড়িতে ওকে নিয়ে কিভাবে যেতাম বলো? উপর থেকে প্রতিদিন নতুন ঝামেলা। কিন্তু তুমি তো অবুঝ নও সাফওয়ান। একটা মেয়ে তোমার বাড়িতে আছে, ওকে তো ওর বাড়িতে ফিরতে হবে। তখন লোকে নানা কথা বলবে, তখন সেটা হ্যান্ডেল কিভাবে করবে? আর ইফাদের খোঁজও তো জানো না। সোহাগ শান্ত হও। রবিন, একটা কথাও বলবা না। ওকে প্রশ্রয় দিতে দিতে এই অবস্থা করেছো তোমরা। তুমি আর মার প্রশ্রয় ও আজকে ঘর ছেড়েছে। সোহাগ সাফওয়ানের বড় বোন। সাফওয়ানের থেকে 4 বছরের বড় সে। ছোটখাটো গোলগাল মানুষের সব দিকে ঠিক থাকলো, মাথাটা খানিকটা গরম। হাতের তুড়ির সাথে সাথে মাথাটা তার গরম হয়ে যায় তার। রবিনের সাথে বিয়েটা হয়েছিল আজ থেকে 6 বছর আগে। এখনো বাচ্চা হয়নি তাদের। রবিন খুবই শান্তশিষ্ট একজন পুরুষ। সোহাগকে অসম্ভব ভালোবাসে সে, কিন্তু সোহাগের রাগকে প্রচুর ভয় পায়। সাফওয়ান অনেক চেষ্টা করেও যখন সোহাগকে থামাতে পারছে না, তখন আয়াত শান্ত এবং ধরা গলায় বলে, আপা, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার এক বান্ধবীর বাসায় থাকতে চেয়েছিলাম, কিন্তু বাবা তাকে এতটা অপমান করেছে যে সে আমার সাথে কথাও বলতে চাচ্ছে না। বাবাকে ফোন করলে বাবা ফোনটা কেটে দিচ্ছে। আপা, আমি কি করব বলুন? আমার কাছে টাকাও নেই কোনো হোস্টেলে থাকার মতো। ইফাত এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে? একটা মেয়ের ইমোশনে এভাবে খেলার আগে ওরে একবার বিপিকে বাঁধলো না? আপা শান্ত হও, বিপি বাড়িয়ে ফেলবে তো। রাখ তোর বিপি। মেয়েটার মুখ দেখেছিস? ইস বেচারি। শোনো আয়াত, তোমার এই বোন আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না। কে বলেছে তোমার কেউ নেই? তুমি আমাদের সাথে খুলনা যাবে। সেখান থেকে আসার পর আমি নিজে আঙ্কেলের সাথে কথা বলবো। না চাইতেই আয়াতের চোখ ভিজে আসে। নিজের কোনো ভাই বোন না থাকার কারণে বড় বোনের কমতিটা সবসময় বলতো আয়াতের কাছে। আজ যেন সেই জায়গাটা পূরণ হয়েছে সোহাগের জন্য। জড়িয়ে ধরে সোহাগকে। তাদের এই মধুর মিলন দেখে সাফওয়ান এবং রবিন হতবাক। এই না সোহাগ মাথা গরম করে অস্থির করে ফেলেছিল সবাইকে, অথচ এখন আবহাওয়া কি শীতল কি মধুর। রাত 10টা। নিজ হাতে আজ রান্নাবান্না করেছে সোহাগ, তাকে সাহায্য করেছে আয়াত। খাওয়া দাওয়া শেষে লুডো খেলার তাল তুলল রবিন। রবিন খুব মজার মানুষ। আয়াতের সাথে খুব ভাব হয়েছে তার। লুডো খেলার তাল তোলায় আয়াতও নেচে ওঠে। তারা যখন লুডো খেলায় ব্যস্ত, তখন সাফওয়ান আর সোহাগ ছাদে গিয়ে দাঁড়ায়। সাফওয়ান সোহাগকে জিজ্ঞেস করে, আপা তুমি আমার চিলে কোঠায় ভুলেও পা রাখো না, আজ কি মনে করে? সুহানার বিয়ে ঠিক করেছে বাবা। কবে বিয়ে? সামনের সপ্তাহে। মা খুব কান্না করছিল, বলেছে তোকে না নিয়ে যাতে বাড়ি না ফিরি। আমাদের একমাত্র ভাই তুই, ওর বিয়েতে তুই থাকবি না কিভাবে হয়? বাবা কি বলেছে? তার শেষ কথা ছিল, এখন কি আমার সাফওয়ানের পা ধরতে হবে আমার মেয়ের বিয়েতে আনানোর জন্য? বুঝলাম। কবে যাচ্ছি? কাল বিকালের বাসে। ভাগ্যিস টিকিট কাটিনি, নয়তো আয়াতের জন্য টিকিট কাটতে সমস্যা হয়েছে। তো আয়াতও যাবে নাকি? ওকে কোথায় রেখে যাবে? বাবাকে হ্যান্ডেল করতে পারবে তো? সেটা আমি বুঝে নেব। এখন চল ওখানে যেয়ে দেখি কি করছে ওরা। সারা রাত লুডো আড্ডাতে কাটলো তাদের। কয়েক মুহূর্তের জন্য সকল চিন্তা যেন উবে গিয়েছিল আয়াতের। ছোটবেলা থেকে ঢাকা থেকে বের হয়নি সে। যখন খুলনা যাবার তাল উঠেছে, সেও এক পায়ে রাজি খুলনা যাবে। তাই সাফওয়ান শুধু ফাঁকা তালে আয়াতকেই দেখছে। মুক্তোর মতো হাসিটা তীর্যক তীরের মতো বুকে গিয়ে লাগছে। সাফওয়ানের মুগ্ধ চাহনি সোহাগে চোখে এড়ালো না। পরদিন বিকেল 5টা বেজে 30 মিনিট।
অফিস থেকে ছুটি নিয়ে আজ তাড়াতাড়ি বাসায় এসেছে। একটা ব্যাগ কিনে এসেছে আয়াতের জন্য, যাতে সেটা আয়াতের জামা কাপড় গুছাতে পারে। আজাদ সাহেবকে বলে 4টার দিকে গাবতলের দিকে রওনা দেয় তারা। জ্যাম কম থাকায় 1.5 ঘন্টায় পৌঁছেও যায়। বিকেল 6টার বাস। সোহাগরা অনেক আগে এসে পড়েছে। বাসে উঠে প্রথম গোল লাগলো কিভাবে বসবে। সোহাগদের পুরো পরিবার যাচ্ছে, শ্বশুর শাশুড়ি, সোহাগের 2 দেবর, তাদের ওয়াইফ এবং বাচ্চারা। রবিনের বাসার সবাই জানে আয়াত সোহানার বান্ধবী। ভাগ্যক্রমে আয়াত আর সাফন পাশাপাশি বসলো। সোহাগ যদিও বারবার আয়াতের পাশে বসতে চাইছিল, কিন্তু রবিন জিদ করায় সেটি আর হয়ে উঠল না। কেন যেন আজ বারংবার চাচ্ছিল যাতে আয়াতের পাশে যেন সে বসতে পারে। আজকাল মেয়েটিকে বড্ড বেশি ভালো লাগতে শুরু করেছে। আগেও যে এমনটা হতো না তা নয়, কিন্তু আগে যতবার এই খেয়াল মাথায় এনেছে ততবার বন্ধুত্বের দোহাই দিয়ে নিজের সুপ্ত আশাকে ধামাচাপা দিয়ে দিত। কিন্তু আজকাল বেহায়া মনটাকে নিয়ে যেন একদম পেরে উঠছে না। রাত 12টা। ফেরির জন্য দাঁড়িয়ে আছে বাসটি। বিগত 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, এখনো সিরিয়াল পায়নি। এদিকে বাসের সবাই ঘুমে বিভোর। বাসের হালকা ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল আয়াতের। একটা সুন্দর মিষ্টি গন্ধ নাকে এসে লাগছে। কানে কিছু বিট হবার শব্দ পাওয়া যাচ্ছে। চোখ পিটপিট করে তাকিয়ে দেখে সে সাফনের বুকের উপর খাপড়ে মেরে ঘুমিয়েছে। সাফনের হার্টবিটের শব্দ স্পষ্ট শুনছে। যখনই সাফনের কাছে আসে এই মাতাল করা মিষ্টি গন্ধটা সে পায়, হয়তো তার পারফিউমের গন্ধ। লোকটাকে কোনো কালে সহ্য হতো না আয়াতের, অথচ আজ এই লোকটাই বড্ড ভরসার জায়গা। এই লোকটা না থাকলে আজ কোথায় থাকতো কে জানে। আস্তে করে উঠে যেতে নিলে সাফনের ঘুম ভেঙে যায়। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কিছু লাগবে? তাহলে ঘুম ভেঙে গেছে, ফেরিতে উঠবে হয়তো বাস। আর কতক্ষণ? সকালের মধ্যে পৌঁছে যাব। ও, ঘুমিয়ে পড়ো। বলে চোখ বন্ধ করে নিল। বেশ কিছুক্ষণ পর ঘুমের সাগরে তলিয়ে পড়লো আয়াত। সকাল 11টা। সাফনের বাড়ির সামনে সবাই, রীতিমতো মুখ হা হয়ে আছে আয়াতের। বিশাল বাংলো টাইপ দোতলা বাড়ি। খুলনার নামকরা চাল ব্যবসায়ী নিজামুদ্দিন চৌধুরীর ছেলে সাফওয়ান। আয়াতের হা করা মুখটি বন্ধ করে দিয়ে সাফওয়ান বলে, মুখ খুলে রাখলে মাছি ঢুকে যাবে। আপনিই তো বলেছেন আপনার আর্থিক অবস্থা ভালো নয়, তাহলে এইসব কি? আমি তো বলিনি আমার বাবার আর্থিক অবস্থা ভালো নয়, বলেছি আমার আর্থিক অবস্থা তো ভালো নয়। এসব বাবার, আমার নয়। ভাগ্যিস আপনার সাথে বাবার কোনোদিন যোগাযোগ হয়নি, মাথায় করে রাখতো আপনাকে। তাই বুঝি? তাহলে শ্বশুর আব্বাকে বলে সত্যি সত্যি বিয়েটা সেরে নেই। বলে টিপ্পনি কেটে ব্যাগ কাঁধে নিয়ে ভেতরের দিকে রওনা দিল সাফওয়ান। ভেতরে যেতে না যেতে একটি মেয়ে দৌড়ে এসে সাফওয়ানকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় সবাই অবাক হয়ে গেল। মেয়েটি তখন সাফওয়ানকে ছেড়ে সামনে দাঁড়িয়ে বলে, তোমাকে কত মিস করেছি জানো? একটা যোগাযোগ করলে কি হতো? অন্না, তুই বড় হয়েছিস, এখন তুই আর বাচ্চা নেই, সবাই দেখতেছে। তো বিয়ে তো করলে তোমাকেই করব, তাই না? কে দেখেছে তাতে আমার কিছু যায় আসে না। তোর মতো মেয়েকে আমি বিয়ে করব কে বলেছে তোকে? মানে আমার মতো মেয়ে মানে? আমি না বাল্যবিবাহের পক্ষপাতী না। এখন ছাড় আমাকে, আর একবার ধারে কাছে আসবি তো দেখিস কি করি। বলেই অন্যার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় সাফওয়ান। মেয়েটা 1 নম্বরে চিপকু। সম্পর্কে তার ফুফাতো বোন, এখনো কলেজের গন্ডি পার হয়নি, অথচ বিয়ের স্বপ্ন গুনছে। অন্যার এমন সাফওয়ানের সাথে ঢলাঢলি আয়াতের বিরক্ত লাগছে। দাঁতে দাঁত চেপে সহ্য করছে। সুহানার সাথে সোহাগ আয়াতের পরিচয় করিয়ে দিল। সুহানা সব খুলে বলতে এক লাফে বলে উঠল, সত্যি করে বলো তো আপু, তুমি সত্যি সত্যি দাদাকে পছন্দ করো না? মানে দেখো, আমার দাদা ভাইটা ফুল একটা প্যাকেজ। ইনকাম কম কিন্তু মানুষটা ভালো, একটু রাগী কিন্তু ভালো শিল্পী, দেখতেও খারাপ না। তোমার সাথে কিন্তু খারাপ মানাবে না। আমি বলি কি, ইফাত ভাইকে ছেড়ে দাদা ভাইকে বিয়ে করে নাও। এই 2 দিনে কি আমার ভাইটাকে একটু ভালো লাগেনি? সাফন ভাই আর আমি অসম্ভব। আমার জীবনে ইফাত না থাকলেও উনি আর আমি সম্ভবই না। সারাটাক্ষণ ওনার সাথে আমার 36-এর আখড়া লেগে থাকে। জানো, একবার শখ করে বলেছিলাম আমার একটা ছবি এঁকে দিতে। সে বলে কিনা আমার ছবি ক্যানভাসে তোলার অযোগ্য। দূর, ওকে দিয়ে কিচ্ছু হবে না। আয়াতের এখানে বেশ ভালো লাগছে। সাফনদের 51 পরিবার, লোকে লোকে ভরপুর। সাফনের মা সেলিনা বেগম খুবই নরম কিসামের মহিলা। এত আদরের মানুষও হয়, তাকে না দেখতে মনেই হতো না। আসার পর থেকে আয়াতের যত্নে কোনো কমতি রাখেননি। সাফনের বাবার সাথে এখনো পরিচয় হয়নি। সাফনের দিদুন এখনো বেঁচে আছেন, হোসনায়রা বেগম, প্রচন্ড দাপটে মহিলা। সোহাগ আর তার স্বভাব পুরো এক। এছাড়া সাফনের 2 চাচা এবং 1 ফুফু ও এখানেই থাকেন। সাফনের ফুফু নিপা বেগম বিধবা। অন্না খুব ছোট থাকতেই তার বাবা মারা যায়, তখন থেকে নিপা বেগম এবং অন্না এখানে থাকেন।
নিপা বেগম প্রচুর খিটখিটে স্বভাবের একজন, সারাক্ষণ সবার কিছু না কিছু ভুল ধরবে সে। সাফনের চাচিরা এক একজন এক এক রকম, একজন সারাক্ষণ রান্নাঘরে দিন কাটায়, তো আরেকজন ড্রেসিং টেবিলের সামনে। সাফনের অন্যবাদেও 4 জন কাজিনও রয়েছে, সব স্টুডেন্ট। মোটামুটি একটা বিশাল পরিবার। সবাই নিজাম সাহেবকে জমের মতো ভয় পায়। 4 বছর আগে সাফনের গ্রাজুয়েশন যখন শেষের পথে, তখন নিজাম সাহেবের ইচ্ছা ছিল সাফন যাতে ব্যবসার হাল ধরে, কারণ বাড়ির সব ছেলেদের মধ্যে সাফনই বড়। কিন্তু সাফনের ইচ্ছে ছিল আর্টিস্ট হওয়া। ব্যবসাতে বসে নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিবে না, বিধায় সে সেদিন ঘর ছেড়েছিল। সুহানা যখন সাফনের এই বাড়ি ছাড়া গল্পটি বলেছিল আয়াতকে, তখন আয়াতের নজর ছিল উঠানে বসে আড্ডারত সাফনের দিকে। লোকটার প্রতি সম্মান যেন আরো বেড়ে গেল আয়াতের। 2 দিন পর সন্ধ্যা 7টা, আজ সুহানার হলুদ। আয়াতের কাছে পরার মতো কিছু ছিল না বলে সোহাগের একটি কাঁচা হলুদ জামদানি শাড়ি তাকে পরিয়ে দেয় সোহাগ। ঘন কালো চুলগুলো খোপা করে তাতে বেলি ফুলের মালা পরিয়ে দেয়। হালকা সাজিয়ে আয়াতকে যেন সদ্য ফুটন্ত হলুদ গোলাপ লাগছিল। হলুদের অনুষ্ঠান শুরু হবে, তাই সব মেয়েরা টেবিল সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। সেলিনা বেগমের হাতে যে অনেক কাজ, এখনো ফলের ডালা সামনে যায়নি, কিন্তু মেয়েগুলো হয়েছে এমন যে তাদের খুঁজে পাওয়া ভার। অগতা সামনে আটকে পাওয়ায় আয়াতের হাতে ফলের ডালা দিয়ে বললেন, মা এটা একটু স্টেজে রেখে আইতো। আচ্ছা আন্টি। এরপর আমার সাথে এসে একটু হলুদের ডালাও নিতে হবে। দেখ না সবগুলো সাজতে বসেছে, যেন মিস ওয়াল প্রতিযোগিতায় যাবে। তোকে মাশাআল্লাহ কি সুন্দর লাগছে না সেজে। তুই আমাকে একটু সাহায্য কর মা, আর বেশি সময়ও নেই। আচ্ছা আন্টি, তুমি টেনশন করো না। বলে ফলের ডালা হাতে নিয়ে নিল আয়াত। বলে তো দিয়েছে ডালা নিয়ে যাবে, কিন্তু এত ভারী ডালা তার একার পক্ষে নেওয়া অসম্ভব। খুব কষ্টে স্টেজ অব্দি নিতে নিতেই যখন ডালা পড়া ভাব, অমনি কেউ একজন এসে ডালাটি ধরে নেয়। সেই পরিচিত মিষ্টি গন্ধ। মানুষটার কেউ না, সাফওয়ান। হলুদ পাঞ্জাবি, কালো মুজিব কোটে আর সাদা চুড়িদারে তাকে বেশ মানিয়েছে। হাতে কালো ঘড়ি, চুলগুলো কপাল ঢেকে দিয়েছে। যে কোনো মেয়েকে ফ্লার্ট করার ক্ষমতা রাখে সে। আয়াতের হাত থেকে ডালা নিয়ে নিজে রেখে দেয় স্টেজের টেবিলে। পর মুহূর্তে বলে, যা পারো না শুধু শুধু ভাব নিয়ে সেটা করার কি আছে? আমি তো তাও কাজ করার চেষ্টা তো করছি। আপনার হবু বউ অন্যার মতো আটা ময়দা সুজি ঘষাঘষি তো করছি না। এই মুখে মুখে তর্ক করবা না। কোথায় হেল্প করেছি ধন্যবাদ দিবে তা নয়। বেশ করেছি। কিসে হেল্প বলুন তো? সারাক্ষণ ঠেস দিয়ে কথা বললে সেটাকে হেল্প বলে না, আর যাই বলুক। তুমি আস্ত একটা ঝগড়ুটে। এখন আমি তো ঝগড়ুটে হবই। আসলে কি বলুন তো, আপনার অন্য আছে না? এই কি অন্য লাগিয়েছো? ও আমার ফুফাতো বোন। তাই বুঝি ন্যাকা? বলেই সেখান থেকে চলে যায় আয়াত। ইচ্ছে করে সাফনের সাথে ঝগড়া বাঁধালো সে। আসার পর থেকে একবার আয়াতের খোঁজ নেয়নি সে। উপর থেকে যখন তার সাথে কথা বলতে গিয়েছে, আয়াত পিছনে লেগেই ছিল, আর সাফওয়ান তাকে প্রশ্রয় দিয়ে গেছে। যদি তার অন্যার প্রতি দরদি না থাকে, তবে কেন কিছু বলছে না মেয়েটিকে? মনে মনে হাজারে বকাঝকা করে যাচ্ছে সাফওয়ানকে। রান্নাঘর থেকে হলুদের ডালাটা নিয়ে না দেখে আপন মনে হাঁটতে হাঁটতে কখন যে নিপা বেগমের সাথে ধাক্কা লেগে যায় সেদিকে খেয়ালই নেই আয়াতের। এদিকে ধাক্কা খেয়ে তার হাতে থাকা হলুদের ডালা নিচে পড়ে যায়। সব হলুদ নিচে পড়ে একাকার হয়ে যায়, সাথে নিপা বেগমের শাড়িতেই খানিকটা হলুদ পড়ে। এমনি নিপা বেগমের মেজাজ তিরিক্ষি থাকে, উপরে ওনার শাড়ি নষ্ট হয়ে যায়, আরো মেজাজ বিগড়ে যায় তার। ফোঁস করে বলে ওঠেন, এই মেয়ে কানা নাকি তুমি? দেখে চলতে পারো না? সরি আন্টি, আমি সত্যিই দেখিনি। তোমার জন্য আমার শাড়ি তো নষ্ট হলোই, সাথে সব হলুদ নষ্ট হয়ে একাকার অবস্থা। এই মেয়ে, তোমার জন্য এখন আমার ভাতেজির হলুদটা লন্ঠভন্ড হয়ে যাবে। অলক্ষণে মেয়ে। আন্টি, আমি এখনই হলুদের ব্যবস্থা করতে বলছি। হ্যাঁ নিপা, সামান্য হলুদই তো, আর হলুদ আছে রান্নাঘরেই। তুমি ড্রেস বদলে নাও, শুধু শুধু সিন বানিও না। হলুদ শুরু হবে। আয়াত, তুমি আমার সাথে আসো মা। কি বলেন ভাবি? সামান্য হলুদ? এই মেয়ের জন্য আমার এত সুন্দর শাড়িটা নষ্ট হয়ে গেল, তার বেলায় তুমি এই মেয়ের দোষটা দেখছো না? একটা বাহিরের মেয়ের সামনে আমাকে বলছো আমি সিন বানাচ্ছি? আন্টি, দোষ আমি করেছি, ক্ষমাও চাচ্ছি। তাহলে কেন অহেতুক আন্টিকে কথা শোনাচ্ছেন? মুখে মুখে তর্ক করে যাচ্ছ। এই শিক্ষা দিয়েছে তোমার বাবা মা? এই শিক্ষা দিয়েছে? বাবা মা তুলে কথা বলার পর আয়াত আর নিজেকে আটকে রাখতে পারলো না। যেই কিছু একটা বলতে যাবে, অমনি পাশ থেকে সাফওয়ান বলে উঠলো, ফুপি, আয়াতের মা বাবা তাকে শিক্ষা দিয়ে বিধায় সে এতক্ষণ নিজের দোষ না থাকা সত্ত্বেও তোমার কাছে ক্ষমা চেয়ে গেছে। একে ওর হাতে হলুদের ডালা ছিল, তবুও তুমি ওর সামনে দিয়ে হাঁটছিলে। ও যদি না দেখে থাকে, তুমিও কিন্তু ওকে দেখোনি। তাহলে ওর যদি দোষ থাকে তবে তোমারও আছে। আর আজ সুহানার হলুদ জেনেও তুমি সিন ক্রিয়েট করছো। মা, এটা তোমাকে বলার পর তুমি উল্টো মাকে কথা শোনাচ্ছ।
তাহলে বেশি দোষটা কার বলো? আজকাল বাইরের মেয়ের জন্য আমাকে তোরা কথা শোনাচ্ছিস। বেশ, আমি থাকবোই না এই হলুদে। বলেই নিপা বেগম যেতে লাগলে নিজাম সাহেব সেখানে উপস্থিত হয়। নিজাম সাহেবকে সবাই জমের মতো ভয় পায়। ওনার এক হুঙ্কারই সব ঠান্ডা করার জন্য যথেষ্ট। ওনাকে দেখে সাফওয়ান আর কথা বাড়ে না, কারণ সে জানে তার কোনো কথা তার বাবার পছন্দ নয়। তখন নিপা বেগম তার কাছে এসে সব বললে সে বলেন, তোমার বয়স তো কম হয়নি নিপা, যাও শাড়ি বদলে আসো। আর সেলিনা, তোমার সময় জ্ঞান যে কমে গেছে সেটা আমার জানা ছিল না। 8টা বাজতে 15 মিনিট বাকি, 15 মিনিটে অনুষ্ঠান শুরু হওয়া চাই আমার। ভাইজান আপনি? যা বলার হলুদের অনুষ্ঠানের পর শুনবো। নিজাম সাহেবের হুঙ্কার যেন ঔষধের মতো কাজ করেছে। নিপা বেগম ফুসফুস করতে করতে ভেতরে চলে গেলেন। নিজাম সাহেবের চেহারাটাই পুরনো দিনের দারোগা টাইপ। উনি আয়াতকে যখন দাঁড়াতে বলে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালেন। আয়াত ভয়ে ঢোক গিলা শুরু করলো। আয়াতের ভয় সাফনের চোখ এড়ালো না। যে বাবার সাথে বিগত 4 বছর কথা বলেনি, আজ আয়াতের জন্য বাবার পুনরায় আয়াতের সামনে দাঁড়ালো সে। ধীর কণ্ঠে বলল, আব্বা, ওর দোষ নেই, ইচ্ছে করে ফুপির গায়ে হলুদ ফেলেনি। তোমার থেকে আমার বয়স এবং অভিজ্ঞতা 30 বছর বেশি, তাই তোমার কাছে শুনতে হবে না কি ভুল কি ঠিক। আর আমি ওর সাথে কথা বলতে যাচ্ছি, তোমার সাথে না। কিন্তু ইটস ওকে সাফওয়ান ভাই। জি আঙ্কেল বলুন। তুমি কি সোহানা বান্ধবী? কাপা স্বরে আয়াত। জি, কেন? কিভাবে বন্ধুত্ব ওর সাথে? কলেজের মাধ্যমে ওর সাথে এক কলেজে অনার্স করেছি। তাহলে তুমি আমার মেয়ের মতো। এখন যা ঘটেছে এটা এই বাড়ির হর হামেশার কাহিনী। নিপার কথাই কিছু মনে করো না, ওর মেজাজটা একটু খিটখিটে। এমনি মানুষ ভালো। তোমার সাথে আমার পরিচয় হয়নি। তোমার নাম জানি কি? আয়াত। বাহ, সুন্দর। বাবা কি করেন? বাবা রিটায়ার্ড মেজর জেনারেল। আর্মি নাকি? আমার বেশ কিছু বন্ধু আছে আর্মিতে, তারাও রিটায়ার করেছেন। কাল বিয়েতে আসবেন। যাক, তোমার কোনো সমস্যা হলে সেলিনাকে জানিও। আর নিপার কথায় কিছু মনে করো না। জি আঙ্কেল, আপনি টেনশন করবেন না। নিজাম সাহেব কথা বলে চলে যাবার পর যেন সাফওয়ান আর আয়াত হাত ছেড়ে বাঁচল। ভেবেছিল নিজাম সাহেবের হাতে এই বুঝি ধরা খেলো। নিজাম সাহেব এত ভালো ব্যবহার করবেন এটা যেন কল্পনার বাহিরে। সাফওয়ান যে না আয়াতকে কিছু বলতে যাবে অমনি ভেঞ্চি কেটে হাঁটা দিল সে। যা বাবা, আমি কি করলাম? হতবাক দৃষ্টিতে আয়াতের যাবার পথে তাকিয়ে রইল সাফওয়ান। এই মেয়ের কখন কিসের মোট হয় সেটা হয়তো সে নিজেও জানে না। রাত 3টা। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 12টার উপর বেজে গিয়েছিল। তারপর সব গুছাতে গুছাতে 1:30টা বেজে গেছে। তাই যে যেখানে জায়গা পেয়েছে ঘুমিয়ে পড়েছে। খুব ক্লান্ত লাগছে হাতের, মেজাজটাও ভীষণ খারাপ। অন্য মেয়েটা সাফওয়ানের পিছনই ছাড়ে না, সারাক্ষণ চুইংগামের মতো লেগেছিল। সাফওয়ানেরও দোষ ছিল, এত ঘটা করে সাজার কি দরকার ছিল? ধুর, এখন ঘুমানো দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে ঘুমাবে কোথায়? সোহাগ আপু বলল সুহানার রুমে যেতে, কিন্তু সুহানার রুমে শ্বাস ফেলবার জায়গাটুকু নেই। এখন আচ্ছা, ছাদে গেলে তো মন্দ হয় না। ধীর পায়ে বালির সাথে রওনা দিল আয়াত। গন্তব্য ছাদ। সাফওয়ানের ছাদটি বেশ বড়, মাজা অব্দি রেলিং। এক পাশে ফুলের টবের শাড়ি, গোলাপের গন্ধে মম করছে ছাদটি। অন্য পাশে বিশাল দোলনা। দোলনায় বালিশটা রেখে রেলিং এর দিকে চলে যায় সে। বুক করে নিঃশ্বাস নিতে ইচ্ছে হচ্ছে তার। গাড়ি ঘোড়ার কৃত্রিম শহরে পাওয়া গেল এই মুক্ত বাতাসটা পাওয়া যায় না। নীরবতার আকাশটা জ্যোৎস্নায় আলোকিত। তুমি এখানে কি করছো? হুট করে কারোর কথা শুনে আটকে উঠলো আয়াত। বাড়ির প্রতিটা জীব ঘুমন্ত। এই মাঝরাতে কারো ছাদে আসার কথা না। পেছনে ফিরে যেন বুকে ঢেউ খেলে যায় আয়াতে। চাঁদের আলোতে তুলে হাতে পুরুষটিকে ঠিক যেন গ্রিক দেবতা জিউসের ন্যায় লাগছে। এত সুন্দর পুরুষ হয় বুঝি? সাদা পাঞ্জাবি, তাতে রং লেগে আছে, চুলগুলো বাতাসে উন্মাদনায় দোলা খাচ্ছে। সামনে দাঁড়ানো পুরুষটি যে আর কেউ নয়, সে যে সাফওয়ান। লোকটার প্রতিটা কাজ আজকাল উন্মাদনার পরশ দিচ্ছে আয়াতকে। আয়াতকে হাবলার মতো হা করে তাকিয়ে থাকতে দেখে অনেকটা অস্বস্তির মাঝে পড়ে যায় সাফওয়ান। তুড়ি দিয়ে তাকে পুনরায় জিজ্ঞেস করে, এত রাতে এখানে কি করছো? হ্যাঁ। কি হ্যাঁ? ঘুমাওনি কেন? ও। এবার কাছে যেয়ে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, এই মেয়ে নেশা করছো নাকি? হ্যাঁ, ও কি হয়েছে? এভাবে কি দেখে যাচ্ছ? আপনাকে দেখছি। মুখ ফসকে বলে নিয়ে জিভ কেটে বসে, তারপর সামলে নিয়ে বলে, না মানে আপনাদের ছাদে দেখছি। এত রাতে? তো কি করব, আপনার বউ অন্না বারবার গায়ে পা তুলে আমার ঘুম ভেঙে দিয়েছে, তাই ছাদে এসেছি। আপনি কি করবেন শুনি? আমার রুমে সব মামারা ঘুমোচ্ছে, তাই ছাদে এসেছি কাজ করতে। ছবি আঁকছিলেন বুঝি? না, তুলি হাতে মাটি খুঁড়ছিলাম। এভাবে বলেন কেন? সোজা প্রশ্নের সোজা উত্তর দিলে কি হয় আপনার? সকালে উঠে যদি তোমাকে আর আমাকে একসাথে এখানে দেখে, বুঝতেছো কি হবে? আমি ভোরে চলে যাব। আহারে, কি ভোরে ওঠা মানুষ আমার। তাহলে আপনি চলে যাবেন। কি বুদ্ধি! আই নো। আচ্ছা, কি আঁকছিলেন? দেখানো যাবে না, সিক্রেট।
আর সাফন ভাই দেখেন না। উফ, জিদ করো না, এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে তোমাকে প্রথম দেখাবো। সত্যি তো? প্রমিস? প্রমিস। বলে আয়াতকে কোনো মতে সামাল দিল সাফন। আয়াত আর জিদ না করে গিয়ে দোলনায় গিয়ে বসলো। পেন্টিংটা ঢালা দিয়ে হাত ধুয়ে আয়াতের পাশে গিয়ে বসে সে। সাফন ভাই, ভালোবাসায় বিশ্বাস ভাঙার কষ্টটা খুব দুঃসহনীয়। আচ্ছা, আপনি কোনোদিন কাউকে ভালোবাসেননি? উদাস চিত্তে শান্ত গলায় প্রশ্ন ছুড়ে দেয় আয়াত। হঠাৎ আজ এই প্রশ্ন? এমনি শুনেছি কষ্ট না পেলে শিল্পী হওয়া যায় না। কথাটার যথার্থতা পরীক্ষার বৃথা চেষ্টা বলতে পারেন। আমি ভালো শিল্পী নই, এবার বুঝে নাও। আমি বাড়ি ফিরে যাব সাফন ভাই। হঠাৎ? ইফাত কথা রাখিনি, তাই বলে দেউলিয়ার ঘোরার মানে হয় না। বাবা মারবেন, বকবেন, মেনে নিব। বাবা হয়তো এখন রেগে আছেন, হয়তো থাকবেন, কিন্তু দোষ তো আমার, তাই না? আমি যদি নিজের দোষ মেনে ক্ষমা চেয়ে নেই, আমার মনে হয় উনি ক্ষমা করে দিবেন। যাক, ঘটে সুবুদ্ধির উদয় হয়েছে। বেশ, আর তো 3 দিন, এরপর তোমাকে বাসায় দিয়ে আসবো তাহলে। থ্যাংক ইউ। আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই 6 দিন আমার জীবনের শ্রেষ্ঠ 6 দিন। এই 6টা দিন না থাকলে আপনাকে হয়তো সারা জীবন অসহ্যের কাতারেই রাখতাম। তাই বুঝি? আমাকে এত অসহ্য লাগতো তোমার? তাই নয় কি? আপনি বলেন, এই 4 বছর আপনার সাথে আমার পরিচয়, একবার ভালো ব্যবহার করেছেন? অন্যার সাথে এর চেয়ে মিষ্টি করে কথা বলেন আপনি। হিংসা হচ্ছে বুঝি? বয়েই গেছে। কোন চুরিতে কখন যে সকাল হয়ে গেছে টের পায়নি তারা। ভোরের প্রথম কিরণে মুগ্ধ নয়নে আয়াতের দিকে তাকিয়েছে সাফন। এতটা স্নিগ্ধ মেয়েটাকে সারা জীবন নিজের কাছে রেখে দিতে ইচ্ছে করছে। আয়াত উঠে নিচের দিকে চলে যাবার সময় পিছুটাকে সাফন শান্ত স্বরে জিজ্ঞেস করে, তুমি কি এখনো ইফাদের জন্য অপেক্ষায় আছো? জানি না, আজকাল তার আনাগোনা আমার হৃদয়ে বন্ধ হয়ে গেছে। তাকে নিয়ে কোনো স্বপ্ন বুনে না ভাবনারা। হয়তো অপেক্ষার প্রহর আর গুনতে চায় না বেহায়া মনটা। যদি কেউ নতুন করে বন্ধ হৃদয়ের দরজায় করা নাড়ে তবে? এবার আর অন্ধ হয়ে দরজা খুলবো না, কাঠ খড় পোড়াতে হবে। কিন্তু তাহলে করা নাড়ার সুযোগ দিচ্ছ? বাবার হৃদয়ে দরজায় করাটা আগে নাড়তে হবে। বাবা দরজা খুলে আমন্ত্রণ জানালে আমার কোনো সে নেই। যা যা, একটু বন্ধুরা চান্স নিত, তাও হবে না। থাকেন, আমি যাই। বলে রুমের দিকে হাঁটা দিল আয়াত। আর তার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাফন। 2 দিন পর আজ সুহানার বিয়ে। কমিউনিটি সেন্টারে বিয়েটা হবে। সাফনের অন্যান্য কাজিনদের সাথে আয়াতও লাইনে দাঁড়িয়েছে বরের ভিড় ধরতে। নিজাম সাহেব প্রচুর নামি দামি লোকদের একজন বিধায় আত্মীয় এবং গেস্টের অভাব নেই। সবাইকে গোলাপ জলের ছিটা দিয়ে বরণ করেছে আয়াতটা। হুট করে একজন গেস্টের দিকে গোলাপ জল ছিটাতেই হাত আটকে গেল তার। গেস্টও আয়াতকে নিপুণ শুকনো দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে। আয়াতের চোখে পানি ছলছল করছে। এভাবে তার সাথে দেখা হবে এজন্য মানতে পারেনি সে। মনের অজান্তে মুখ ফসকে বেরিয়ে গেল আয়াতের। বাবা, বাবা তুমি এখানে? রামিম সাহেব কড়া নজরে তার দিকে তাকিয়ে রয়েছেন। তার চোখে কৌতূহলের ছাপ ফুটে উঠেছে। এত মেহমানের মাঝে নিজের রাগও প্রকাশ করতে পারছেন না। শারমিন বেগম দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। 1 সপ্তাহ মেয়েকে না দেখিয়ে অস্থির মনটা আজ শান্ত করছেন। আয়াত মাকে কাছে পেয়ে পাগলের মতো কাঁদছেন। মা মেয়ের এমন মিলন সবার চোখ এড়ালো না। সাফনের পরিবারের লোকেরা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু অনুষ্ঠান বিধায় কোনো প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন না। রামিম সাহেব উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করছো? আমি তো ভেবেছিলাম ওই লাফাঙ্গার সাথে পালিয়ে আমার মুখে চুনকালি লেপে দিয়ে বিয়ে টিয়ে করে ফেলেছো, কিন্তু এখানে তোমাকে দেখবো তা আশা করিনি। তা কোথায় তোমার গুণধর বয়ফ্রেন্ড কাম হাজব্যান্ড? আয়াতের মুখে যেন তালা পড়ে গেল। কি বলবে বুঝেই পাচ্ছিল না। অমনি পেছন থেকে সাফন আয়াতের নাম ধরে ডেকে ওঠে। কাছে সে ধীর কণ্ঠে বলে ওঠে, স্টেজের কাছে যাও, মা তোমাকে খুঁজছে। ও, তাহলে এই সেই ছেলে? কড়া কণ্ঠে প্রশ্নটি ছুড়ে দেন রামিম সাহেব। সাফন হতবাক দৃষ্টিতে রামিম সাহেবের দিকে একবার আরেকবার আয়াতের দিকে তাকাচ্ছে। মনে হাজারো প্রশ্নরা ভিড় করছে। আয়াতকে ইশারা করলে আয়াত ইশারাতেই জানায় বাবা মা। সাফন পারলে সেখান থেকে দৌড় মারে, কিন্তু আয়াতের মুখের দিকে তাকিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। রামিম সাহেব এগিয়ে এসে সাফনের সামনে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বললেন, তোমাকে দেখে তো ভদ্রবাড়ির ছেলেই মনে হচ্ছে, কিন্তু তুমি এমন একটা কাজ করার আগে একবারও এটা ভাবলে না একটা পরিবারের কতটা অসম্মান হয় যখন বিয়ের কনে বিয়ে থেকে পালিয়ে যায়? যাকে আমার মেয়ে তো আমার কথা একবারও ভাবলো না, পালিয়ে আসলো তোমার সাথে। তা সুখে রাখতে পেরেছো তাকে, নাকি এখনো তোমার বাবার টাকাতেই খাওয়াচ্ছ তাকে? আঙ্কেল, আমার কথা একটিবার শুনুন। কি শুনবো? সেদিন তোমার মেয়ে তোমার মুখে চুনকালি মেখে এমন চলে যাবে, তারপর আমি তোমার কথা শুনবো? শারমিন, চলো, আমি নিজামকে পরে সব বুঝিয়ে বলবো।
রামিম সাহেবের চোখ ছলছল করছে। শারমিন বেগমের হাত ধরে বেরিয়ে যাচ্ছিলেন, তখন নিজাম সাহেবের মুখোমুখি হন তিনি। সাফনের যা ভয় ছিল সেটাই হয়েছিল। একে তার কোনো কথা রামিম সাহেব শুনতে রাজি নন, উপরে তিনি নিজাম সাহেবের বন্ধু মহলের একজন। যদি নিজাম সাহেবের